তুই ভাবলি কি করে আমি তোর মতো ফকিরকে বিয়ে করে সংসার করব? আমি তোকে বিয়ে করছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। তাই বলে বিয়ে করে প্রতিশোধ নিতে হবে? হুম, আজ থেকে তুই আমার কথা মতো উঠবি বসবি। আমি তোকে তিলে তিলে জীবন ধ্বংস করে দিব। হঠাৎ কিসে ধাক্কা লেগে পড়ে গেলাম। আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। এবার আমি খেয়াল করে দেখি একটা মেয়ে পড়ে মাটিতে পড়ে আছে। আমি হাত ধরে টেনে তুলতে হাত বাড়িয়ে দিলাম। ছোট লোকের বাচ্চা, চোখের মাথা খেয়েছিস নাকি? আপনি এসে আমাকে ধাক্কা দিয়েছেন, তাছাড়া আমি এখানে দাঁড়িয়ে খেলা দেখছি। তো কি হয়েছে? তুই আমাকে সাইড দিস নাই কেন? আমি আপনাকে সাইড দিতে যাবো কেন? আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? তুই জানিস আমি কে? আপনি একটা মেয়ে, এটাই আপনার পরিচয়? চুপ, একদম চুপ। আমার আব্বু এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। ওমা, তাই নাকি? তোকে দেখে মনে হচ্ছে গ্রাম্য খ্যাত একটা। পোশাকের কি অবস্থা! জি, আমি গরিব মানুষ। ইস, পোশাকের কি অবস্থা! সর আমার সামনে থেকে। মেয়েটি আবার আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। আমি উঠে দাঁড়ালাম। কি শাকচুন্নি মেয়ের বাবা! ও সহ পরিচয় দিতেই ভুলে গেছি। আমি হাবিবুর রহমান সাগর। আমি গরিব ঘরের ছেলে। অনেক কষ্ট করে শহরের পড়াশোনা করছি। আজ আমার ক্লাসের প্রথম দিন। এর 1 মাস আগে থেকেই ক্লাস শুরু হয়েছে, কিন্তু বাড়ির সমস্যার জন্য আসতে পারিনি। ক্লাসের দিকে রওনা দিলাম। ক্লাসে এসে একটা বেঞ্চে বসলাম, তখন একটা ছেলে বলল, হাই, আমি রাফি। আমি হাবিবুর রহমান, আমি গ্রাম থেকে এসেছি। তোমাকে দেখলাম হাবিবার সাথে ঝগড়া করতে। তার মানে ওই মেয়ের নাম হাবিবা? পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে শুরু করলো। আমাদের সাথে পড়ে। আমাদের কলেজে সবচেয়ে অহংকারী মেয়ে। বাবার টাকা আছে বলে কাউকে মানুষ মনে করে না। আমি গরিব বলে আমার কোনো বন্ধু নেই। এতদিন পর তোমাকে পেলাম। রাফি, তুই আমাকে তুই করেই বলতে পারিস। ওকে। কিছুক্ষণ পর স্যার এলো। ওমাকে নতুন মনে হচ্ছে। এতদিন কোথায় ছিলে? জি স্যার, আমার বাড়িতে একটু সমস্যা ছিল, তার জন্য আমি আমার গ্রামে ছিলাম। ঠিক আছে, আর যেন ক্লাস মিস না যায়। তা তোমার নাম কি? হাবিবুর রহমান সাগর, সবাই আমাকে সাগর বলেই ডাকে। পরে মন দাও। শেষ করে আমি রাফি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। এই শয়তান ছেলে, তুই আমার নামের নকল করিস কেন? দেখেন আমি আবার কি করছি। আমার নাম হাবিবা রহমান নদী। হাবিবা, তোর নামের নকল করতে যাবে কেন? তোর তো এটা। তুই চুপ থাক নীলিমা। আচ্ছা, এখন বাড়ি যাওয়ার লেট হয়ে যাচ্ছে। হাবিবা নীলিমা চলে গেল। তোর কি একটা ঝামেলা। কোথায় উঠেছিস? আমি একটা পাশের মেসে উঠেছি, আর পার্ট টাইম একটা কাজ জোগাড় করছি। আসলে আমরা অনেকেই গরিব। আব্বুর পক্ষে আমার পড়াশোনার খরচ চালাতে সম্ভব না। ভালো করছিস। আমি আব্বুর চায়ের দোকানে চালাই। ও চলি রে, আমার দুপুরের পর কাজে যেতে হবে। ওকে, চল। আমি আর রাফি হাঁটতে হাঁটতে মেসে, আর রাফি বাড়িতে এলাম। ভাইয়া, আপনাদের রান্না করে রান্না ঘরে রাখছি। ভালো করছেন। ভাইয়েরা কি অফিস থেকে দুপুরে খেতে আসে? এসো, খাওয়া দাওয়া সেরে আবারও চলে যায়। আপনি এখন যেতে পারেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, তখন হৃদয় ভাই এলো। সাগর, কি অবস্থা? নতুন কলেজ কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, চল এখন দুজন খাওয়া যাক, বাকিরা একটু পর চলে আসবে। ওকে। আমি আর হৃদয় ভাই খেতে শুরু করলাম। খেতে খেতে রনি ভাই, নীল এলো। তোরা দেখছি খেতে বসে গেছিস, আমি তোদের সাথে যোগ দিই। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে দোকানে এলাম। সেলসম্যান হিসেবে চাকরি করি। ভালো করে কাজ করবে, কখনো কোনো খরিদ্দারের সাথে খারাপ ব্যবহার করবে না। আচ্ছা ভাই। যাও, কাজে মন দাও। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। ভাই, আমাকে 1 কেজি আটা আর আধা কেজি চিনি দেন। আচ্ছা ভাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি আটা আর চিনি খরিদ্দারকে দিলাম। ভাই, কত টাকা হয়েছে? বেশি না, মাত্র 60 টাকা হয়েছে। আপনি ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে দেন। আচ্ছা। কয়েক ঘন্টা কেটে গেল। হঠাৎ দেখলাম হাবিবা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আপনি কি নেবেন? আরে তুই, এই শয়তান ছেলে, এদিকে আয়। আমার জন্য 3টা আইসক্রিম নিয়ে আয়।
লিচি ফ্লেভারের। আচ্ছা, আমি আইসক্রিম নিয়ে এলাম। আপনার আইসক্রিম ধরেন। আমি এই আইসক্রিম নেব না। আমি কোন আইসক্রিম নেব? তাড়াতাড়ি আমার জন্য নিয়ে আয়। জি, এখন নিয়ে আসছি। আপনি কোন আইসক্রিম খাবেন? এগুলো আমাকে ব্যাগে করে দে, আর আমার জন্য একটা পেপসি নিয়ে আয়। কয় লিটার নিয়ে আসবো? তুই আমাকে জিজ্ঞেস করছিস কয় লিটারে? তোর সাহস তো কম নয়। সাহসের কি হলো? চুপ তুই, একটাও কথা বলবি না। তখন ম্যানেজার দৌড়ে এলো। কি হয়েছে ম্যাম? আমার কাছে জিজ্ঞেস করছে কয় লিটার পেপসি নেব। কিছু মনে করবেন না, ও নতুন এসেছে। সাগর, 250 মিলি একটা পেপসি দে। ওকে ভাই, আমি পেপসি দিলাম। হাবিবা বিল পরিশোধ করে চলে গেল। তুমি কিছু মনে করো না, এই মেয়ে এমন বাবার টাকায় অহংকার দেখায়। আমাদের প্রতিদিনের কাস্টমার। আমাদের দোকানের সামনে যে বাড়ি দেখা যাচ্ছে, ওটা ওদের বাড়ি। তুমি ওর সাথে ভালো ব্যবহার করবে। ওকে ভাই, আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। রাতে দোকান থেকে ফিরে এলাম। ছোট ভাই দোকানের সেলসম্যান কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাই, পকেটের গায়ে সব দাম লেখা আছে, তার জন্য তেমন কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়। আচ্ছা, আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তে শুরু করলাম। রাতে ক্লান্ত হয়ে যাই। পড়া শেষ করে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে কলেজে এলাম। কি অবস্থা তোর? ভালো। ক্লাস শুরু হতে আর কত মিনিট বাকি আছে? 2 মিনিট আছে, চল ক্লাসরুমের দিকে। আমি আর রাফি ক্লাসরুমে চলে এলাম। আমরা একটা বেঞ্চে বসলাম। হাবিবা এসে কোথায় বেঞ্চ না পেয়ে দাঁড়িয়ে রইলো। হঠাৎ স্যার এলো। কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? কোথায় বসার জায়গা নেই? হাবিবুরের পাশে জায়গা আছে, ওখানে বসো। আমি এদের মতো খ্যাত ছেলেদের সাথে বসবো না। বসো বলছি, না হলে। ওকে, বসছি। হাবিবা আমার পাশে বসলো আর বলতে শুরু করলো। শেষ পর্যন্ত একটা ফকিরের বাচ্চার সাথে বসতে হচ্ছে। ইস, গা দিয়ে গন্ধ বের হচ্ছে। ফকিরের বাচ্চাদের সাথে বসতে হবে না। মুখে মুখে কথা। কি হয়েছে ওখানে, এত কথা হচ্ছে কেন? কিছু না স্যার। চুপ করে ক্লাস করো। এক এক করে ক্লাস শেষ করে ক্যাম্পাসে এলাম। তোর কাজ কেমন চলছে? ভালো। তবে আমি যেখানে কাজ করি সেখানে হাবিবাদের বাড়ি। তাহলে তোকে বিরক্ত করে থাকে? আমি মেসে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর দোকানে এলাম। তুমি কাজ করতে শুরু করো, আজকে যেন কোনো ঝামেলা হয় না। ওকে, আমি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমার কিছু জিনিস লাগবে। আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনি এই মেনু অনুযায়ী দেন। আমি মেনু অনুযায়ী জিনিসগুলো দিলাম। আপনি ক্যাশ কাউন্টারে বিল দিন। ওকে, আমি পরিশোধ করছি। আমি অন্য খরিদ্দারের সাথে কথা বলতে শুরু করলাম। বেশ কিছুদিন চলে গেল। এইভাবে হাবিবা আমাদের সারাদিন অপমান করে থাকে, কখনো কলেজে, কখনো বা দোকানে এসে। আজ থেকে কলেজের পরীক্ষা শুরু হয়েছে। সবাই পড়াশোনা শেষ করে আসছো তো? আজ কিন্তু তোমাদের পরীক্ষা। জি স্যার। স্যার প্রশ্ন দিতে শুরু করলো। প্রশ্ন পেয়ে আমি আর রাফি লিখতে শুরু করলাম। স্যার, এই প্রশ্নের উত্তর বুঝতে পারছি না, যদি একটু বুঝিয়ে দেন। এখন পরীক্ষার কাউকে কোনো প্রশ্ন বুঝিয়ে দিতে পারবো না, নিজের ইচ্ছে পরীক্ষা দাও। স্যার এক্সট্রা পেপার দিন। স্যার আমাকে পেপার এনে দিল। পরীক্ষা শেষ করে বাইরে এলাম। তুই তো ভালো পরীক্ষা দিয়েছিস, তোর রেজাল্ট অনেক ভালো হবে। এখনও অনেক পরীক্ষা বাকি আছে। এক এক করে পরীক্ষা শেষ হয়ে গেল। রেজাল্টের দিন চলে এলো। একদিন দোকানে কাজ করছি, তখন মফিজ স্যার এলো। সাগর, তুমি এখানে কি করছো? স্যার আমি এখানে সেলসম্যানের কাজ করি। আপনার কি লাগবে বলুন। পরে বলছি। তুমি পড়াশোনা কখন করো? মেসে যেতে অনেক রাত হয়ে যায়। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তে শুরু করি। আর যখন খরিদ্দার থাকে না তখন একটু বই পড়ি। আমাকে এই মেনু অনুযায়ী জিনিসগুলো দাও। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জিনিসগুলো দেওয়ার ব্যবস্থা করছি। আমি জিনিসগুলো স্যারকে দিলাম। বিল কোথায় দিব? ক্যাশ কাউন্টারে বিল দিন। স্যার চলে গেল। আমি কাজ শুরু করলাম। রাতের দিকে হঠাৎ হাবিবা এসে হাজির হলো। এই শয়তান ছেলে, এদিকে আয়। জি, কিছু বলবেন? আমাকে এক্ষুনি আইসক্রিম আর চিপস নিয়ে। কোন চিপস নিয়ে আসবো? ফকিরের বাচ্চা, তুই জানিস না আমি কোন চিপস খাই? ওকে, আমি হাবিবাকে আইসক্রিম আর চিপস এনে দিলাম।
হাবিবা চলে গেল। পরদিন কলেজে আমাদের রেজাল্ট দেওয়ার অনুষ্ঠান শুরু হলো। আমি খুব গর্বের সাথে বলছি, এই কলেজে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে হাবিবুর রহমান। আমি মফিজ স্যারের কাছ থেকে শুনেছি হাবিবুর অনেক কষ্ট করে পড়াশোনা করে আর কলেজে দ্বিতীয় হয়েছে হাবিবার রহমান। অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল। আমি কিছু গিফট পেয়েছি। তোর জন্য আমি কলেজে ফার্স্ট হইনি, আমি তোকে দেখে নিব। আপনি পরের বার চেষ্টা করবেন, এত অহংকার দেখানো ভালো না। কি আমি অহংকার করি? আমার বাবার যা টাকা আছে আমি তাই নিয়ে অহংকার দেখাবো, তাতে তোর কি? ভালো করে পড়াশোনা করতে পারতেন, তাহলেই কলেজের প্রথম হতে পারতেন। তুই উড়ে এসে আমার উপর বসছিস, এর পরিণাম কিন্তু ভালো হবে না। চলেন তো, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। করবি তো সেই সেলসম্যানের কাজ, মনে হচ্ছে উনি যেন বিশ্ব ব্যাংকে চাকরি করেন। ও মা, তাই নাকি? তাহলে তো অনেক ভালো। আমার লেট হয়ে যাচ্ছে, এই জন্য আমি হাবিবাকে ধরে একটু সাইডে সরে দিয়ে চলে এলাম। তুই আমার গায়ে হাত দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। আমি ওর কথায় কর্ণপাত করলাম না। আমি সোজা মেসে চলে এলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তুই নাকি কলেজের প্রথম হয়েছিস? কিন্তু তোকে এই কথা বললো? তোর কলেজে আমার একটা বন্ধু পড়ে, সেই বলল। আমাদের মিষ্টি কোথায়? তাই তো, তুই আমাদের কিছু বলিস নাই কেন? ভাই, আমার কাছে টাকা নেই, আজ দোকান থেকে কিছু টাকা পাবো, তাই দিয়ে মিষ্টি নিয়ে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তোকে অযথা টাকা খরচ করতে হবে না, অনেক কষ্ট করে তুই পড়াশোনা করিস, পারলে ওই টাকা দিয়ে বই কিনে নিয়ে পড়িস। রনি ঠিক কথা বলেছে, তুই মুখে বলেছিস, এতেই অনেক। আমি তো মজা করেছিলাম। আচ্ছা, আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে একটু বিশ্রাম নিলাম, তারপর দোকানে এলাম। ভাই আমার এই মেনু অনুযায়ী জিনিসগুলো দেন। আচ্ছা, আমি জিনিসগুলো দিলাম। সন্ধ্যার সময় হাবিবার একটা ভদ্রলোক দোকানে এলো। আমাকে মেনু অনুযায়ী জিনিসগুলো দাও। আপনি একটু অপেক্ষা করুন। কি বললি তুই? আমার আব্বু অপেক্ষা করবে? তুই কিন্তু বেয়াদব হয়ে গেছিস, মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তুই ভুলে গেছিস। মেনু দেখে জিনিসগুলো একটু দেরি হবে। ফকিরের বাচ্চার সাথে এইরকম আচরণ করতে হয়? চুপ, একদম চুপ। সব কিছু দেওয়া হয়েছে। বাবা, তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি, খরিদ্দার লক্ষ্মী হয়। আমার বিল কত হয়েছে? স্যার, আপনার 10,000 টাকা হয়েছে। এ নাও, কিন্তু এত জিনিস কি করে নিয়ে যাব? আমি দোকান থেকে কাউকে দিয়ে দিচ্ছি। সাগর, জিনিসগুলো একটু দিয়ে আয়। আচ্ছা, আমি হাবিবাদের পেছন পেছন ওদের বাড়িতে এলাম। রহিম ভাই, এই ছেলের কাছ থেকে নাও। রহিম চাচা আমার কাছ থেকে জিনিসগুলো নিয়ে রাখলো। আবু, ওকে কয়েকটা টাকা দিয়ে দাও, ফকির মানুষ। জি, আমার কোনো টাকার দরকার নেই, আমি দোকান থেকেই বেতন পাই। তাই বলে হবে না, তুমি টাকা ধরো। আমাকে ছোট করেন, আমি নিতে পারবো না তখনই। আরে সাগর, তুমি এখানে কি করছো? একটু কাজে এসেছিলাম। আমি আর কোনো কথা না বলে চলে এলাম। ইভা, তুমি এই ছেলেকে চেনো? আঙ্কেল, সাগর আমাদের সাথে পড়াশোনা করে, কলেজে ফার্স্ট বয়। সাগর অনেক গরিব ঘরের ছেলে, গরিব বলে হাবিবা সবসময় অপমান করে। তুই চুপ থাক, কত বড় সাহস, টাকা নেয়া নিয়ে চলে গেল, কলেজে আমার জায়গা নিয়েছে। তুই আমার মেয়ে হয়ে সবার সাথে এমন আচরণ করিস, ভাবতে পারছি না। গরিবরা কি মানুষ না? আমি এসে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাতের কাজ শেষ করে বাড়িতে ফিরবো তখন। সাগর, তোমার মাসের বেতন নিয়ে যাও। আচ্ছা, আমি বেতন নিয়ে মেসে চলে এলাম। এই 2 মাসের বেতন অর্ধেক টাকা। বাড়িতে সংসারের খরচের জন্য চাষ করে সংসার চলছে না, এদিকে সার কীটনাশকের অনেক দাম। পরদিন সকালে কলেজের দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, তখন একটা গাড়ি এসে আমাকে ময়লা পানিতে গোসল করে দিল। গাড়ি থেকে দেখে চালাতে পারবেন না, তখন গাড়ি থেকে হাবিবা বেরিয়ে এলো। আমি গাড়ি দেখেই চালাই। ইস, কি দুর্গন্ধ বের হচ্ছে তোর গা থেকে। তার মানে আপনি আমার গায়ে ইচ্ছে করে ময়লা পানিতে গোসল করেছেন? আমার ইচ্ছে করেছে তাই করছি। দেখলাম একটা খ্যাত ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছে, পাশে ছিল পানি। থাক তুই, আমি চলি। হাবিবা হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যাচ্ছিল, আমি পা দিয়ে ল্যাং মারলাম। ওরে পড়ে গেলাম। হাবিবা আমাকে ধরলো, আমি আর হাবিবা সেই ময়লা পানিতে পড়ে গেলাম। আমাকে ছাড়েন বলছি।
তুই আমাকে ফেলে দিলি কেন? বেশ করছি, তোকে নিয়ে পড়ছি। ফাজিল মেয়ে, কি করছেন? আমি হাবিবার মুখে কাদা মেরে দিলাম। তবে রে। হাবিবা আমার গায়ে কাদা ছোড়াছুড়ি করতে শুরু করলো। আশেপাশের লোকজন আমাদের এমন অবস্থা দেখে সবাই হাসাহাসি করছে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হাবিবা উঠে দাঁড়িয়ে ঠাস করে পড়ে গেল। আমি হাসতে হাসতে কাদা পানিতে গড়িয়ে গেলাম। কুত্তা, তুই হাসছিস? আমি এখন কি করে কলেজ যাব? আমাকে আবার বাড়িতে ফিরে যেতে হবে। আমি আছি মহাবিপদে। এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেসে গেলে রাস্তার আশেপাশের লোকজন ভূত ভাববে। চুপ কর তুই। আমি অনেক কষ্ট করে কাদা থেকে উঠে পিচ ঢালা রাস্তায় দাঁড়ালাম। থাকেন আপনি, আমি চলি। এই না না, আমাকে আগে টেনে তোল বলছি। আমি হাবিবাকে টেনে তুললাম। হাবিবা গাড়িতে উঠে বসলো। আমি হাবিবার গাড়িতে উঠে বসলাম। হাবিবা বলল, এই শয়তান ছেলে, আমার গাড়ি থেকে নেমে যা বলছি। আপনি আমাকে ফেলে দিয়েছেন, আমি এই অবস্থায় ফিরে যেতে পারবো না। তোর জন্য বাড়িতে গিয়ে পরিষ্কার হতে হবে। হাবিবার আগে রাগে গাড়ি চালাতে শুরু করলো। আমি মেসের সামনে নেমে পড়লাম। এবার আপনি যেতে পারেন। আমি তোকে দেখে নিব। হাবিবা চলে গেল। আমি মেসে এসে দরজা টোকা দিয়ে দাঁড়িয়ে রইলাম। নীল দরজা খুললো। ভূত ভূত, হৃদয় ভাই মেসে ভূত এসেছে, ভূত আমাকে মেরে ফেললো। নীল, আমি সাগর। হৃদয় ভাইয়া সাগরের মতো কথা বলছে। হৃদয় ভাইয়া তাড়াতাড়ি আসে। নীল চিল্লাচিল্লি করে অজ্ঞান হয়ে গেল। নীল, এই নীল, তুই মেঝেতে পড়ে আছিস কেন? নীল অজ্ঞান হয়ে গেছে। হৃদয় ভাই, আমি সাগর। আমি কাদায় পড়ে গেছিলাম। নীল আমাকে দেখে ভূত ভেবে অজ্ঞান হয়ে গেছে। সাগর, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। আমি পানি নিয়ে এসে নীলের চোখে মুখে পানি ঝাপটা দিলাম। নীলের জ্ঞান ফিরল। আমাকে দেখে আবার অবাক হয়ে গেল। ভাই, আমি ফ্রেশ হয়ে আসছি। নীল আবার আমাকে দেখলে জ্ঞান হারাতে পারে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এলাম। ততক্ষণে নীলের জ্ঞান ফিরে এসেছে। তোকে দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তুই এত কাদা পানিতে ভূতের মতো লাগছিল। আরে বলিস না, তুই হাবিবাকে চিনিস না? হাবিবা আমাকে এই অবস্থায় করেছে, আমিও ওকে এই অবস্থা করছি। ভালো করছিস। এখন নীলকে নিয়ে হুজুরের কাছে গিয়ে একটু ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আয়। ভাই, তার কোনো দরকার নেই। আচ্ছা। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে রুমে এসে রেডি, দোকানে এলাম। কিরে, আজ এত তাড়াতাড়ি আসলি যে? ভাই আর বলবেন না, কলেজে যাওয়ার সময় একটা গাড়ি এসে কাদা পানি ছিটিয়ে দিল, তাতেই কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল। আচ্ছা, তোর কাজ কর গিয়ে। আমি কাজ করতে ব্যস্ত হয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে এলাম। কিরে, গতকাল কোথায় ছিলি? মেসেজ ছিলাম। কেন? তুই তো কলেজ বন্ধ করিস না, মনে হলো তুই গ্রামের বাড়িতে গিয়েছিস। আরে না, কলেজে আসার জন্য বের হয়েছি। কিছু দূর আসার পর হাবিবার গাড়ি এসে আমাকে কাদা পানিতে ভিজিয়ে দিল। আমিও ওকে ছাড়ি নাই। বলিস কি রে, এই জন্য হাবিবা কলেজে আসেনি? আমি আর রাফি রুমের দিকে রওনা দিলাম। দরজার সামনে হাবিবা আটকে ধরলো। তোর জন্য আমি গতকাল কলেজে আসতে পারি নাই। আমার কত বড় ইম্পর্টেন্ট ক্লাস মিস হয়ে গেছে। লে হালুয়া, আমার জন্য তাই না? নিজে যদি আমাকে না কাদায় ফেলতেন তাহলে ক্লাস করতে পারতেন। আমি তোকে দেখে নিব। দেখার কি আছে, সামনেই তো আছি। পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকেন। ও, তোরাও না কোনো কিছুতেই কম না। স্যার আসছে, ক্লাসে চল। এইবারের মতো ছেড়ে দিলাম। আরে জানতো, আমি আর কোনো কথা না বলে রুমে ঢুকলাম। সব ক্লাস শেষ করে চা খেতে ক্যান্টিনে এলাম। মামা, আমাদের ভালো করে 2টা চা দেন। আচ্ছা হাবিবা, আমাদের কে দেখে বলল? ইভা, দেখ, আজকাল ফকিরের বাচ্চারাও ক্যান্টিনে আসতে শুরু করেছে। আচ্ছা, তুই একটা কথা বলতো, সাগরের সাথে ঝগড়া না করলে তোর ভালো লাগে না? কি বলতে চাস তুই? আমি সারাদিন শয়তানের সাথে ঝগড়া করি? কিছু না, চল বাড়িতে যাই। আমি পরে যাব, পারলে তুই এখন যেতে পারিস। না, একসাথে যাব। মামা আমাদের জন্য কফি দেন। আচ্ছা। হাবিবারা কফি খেতে শুরু করলো। আমাদের খাওয়া শেষ, বিল বের হয়ে আসবো তখন হাবিবার পা দিয়ে ল্যাং মারলো আর উনি ঠাস করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার ফলে নাক দিয়ে রক্ত বের হতে শুরু করলো। এটা কি হলো? সাগর, আমার হাত ধর। আমি রাফি হাত ধরে উঠে দাঁড়ালাম। আমি নাক ধরে আছি, আমি ঠিক আছি। এটা তুই কি করলি? সাগরের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আমি বুঝতে পারিনি। তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল।
আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। রাফি, ওকে তাড়াতাড়ি আমার গাড়িতে নিয়ে আয়। তার কোনো দরকার নেই, রক্ত বের হওয়া কম হচ্ছে না। ইভা আমাকে আর রাফিকে জোর করে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে এলো। কিভাবে এই হলো? স্যার আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম। নাকের সিএক্সআর করতে হবে, নাকের হাড় ভেঙে গেছে কি দেখতে হবে। স্যার কত টাকা দিতে হবে? এটি প্রাইভেট হসপিটাল, একটু তো খরচ বেশি, ওষুধ দিয়ে 2000 টাকা পড়বে। আমি এখন এত টাকা কোথায় পাবো? তুই চুপচাপ বসে থাক, আমি দেখছি। এবার ক্যাশ কাউন্টারে বিল পরিশোধ করলো। এক্স রে করে ডাক্তার বলল, তোমার নাকের হাড় ভেঙে গেছে, 1 মাস ধরে মাথা নিচু করে বসা যাবে না, নাকের ব্যান্ডস করে দিচ্ছি। আচ্ছা। রাফি আর ইভা আমাকে মেসে দিয়ে গেল। তোর এই অবস্থা কি করে হলো? পা পিছলে পড়ে গিয়েছিলাম, তারপরে নাকের হাড় ভেঙে গেছে। দেখে শুনে চলবি তো, এখন বুঝতে পারছিস না, রাতে যখন ব্যথা আর মুখ ফুলবে তখন বুঝবি। এখন কি করব ভাবছি। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে রুমে এসে রেডি হয়ে দোকানে এলাম। তোর এই অবস্থা কেন? আর তুই কাজে না আসতে পারতিস? পা পিছলে পড়ে গেছিলাম, কাজ না করলে খাবো কি করে? নিচু হয়ে কাজ করার দরকার নেই, উঁচু হয়ে কাজ করবি। আচ্ছা। রাতের বেলা কাজ শেষ করে আসতে আসতে প্রচুর পরিমাণ জ্বর চলে আসলো। আমি রুমে এসে শুয়ে পড়লাম। সাগর, তুই এত কাঁপছিস কেন? কই দেখি তো গায়ে হাত দিয়ে। নীল আমার গায়ে হাত দিয়ে দেখে প্রচুর পরিমাণে জ্বর চলে এসেছে। সাগর, তোর তো গায়ে অনেক জ্বর। সামান্য জ্বর এসেছে, একটু পর ঠিক হয়ে যাবে। তুই খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে নে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আচ্ছা। আমি খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে প্রচুর পরিমাণে জ্বর চলে আসলো। আমি অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে মাথায় পানি ঢালতে শুরু করলাম। বাথরুমে গিয়ে হারিয়ে পড়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বড় ভাইরা পাশে বসে আছে। তুই একা একা উঠে বাথরুমে গিয়ে মাথায় পানি দিতে গেলি কেন? তুমি ঘুমিয়েছিলে বলে আমি আর ডাকি নাই। নাস্তা শেষ করে ওষুধ খেয়ে নিস। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে নিলাম, তারপর ওষুধ খেয়ে নিলাম, একটু সুস্থ অনুভব করলাম, তাই রেডি হয়ে কলেজে এলাম। এখন তোর অবস্থা কেমন? একটু ভালো আছি। কি দরকার ছিল কলেজে আসার? আজ কলেজে না আসলে পারতিস। রুমে একা থাকলে বোরিং লাগে, চল রুমে যাই। চল। আমি আর রাফি ক্লাসরুমে এলাম। ইভা আমাকে দেখে এগিয়ে এলো। সাগর, তোর এখন কেমন আছিস? একটু ভালো, ধন্যবাদ তোকে। সমস্যা নেই। আমি আর রাফি একটা বেঞ্চে বসলাম। কিছুক্ষণ পর ক্লাসরুমে স্যার এলো। সাগর, তোমার নাকে ব্যান্ডেজ কেন? পা পিছলে পড়ে গেছিলাম, এর ফলে নাকের হাড় ভেঙে গেছে। সত্যি করে বলো, তুমি পা পিছলে পড়ে যাও নাই? বুঝলাম না স্যার। একটু পর প্রিন্সিপাল স্যার আসবে হাবিবার বিচার করতে। কেন স্যার? তোমার নামে অভিযোগ আছে, তুমি ইচ্ছে করে সাগরকে ফেলে দিয়েছো। কিন্তু আমি তো কোনো অভিযোগ দিই নাই। স্যার ক্যান্টিনে ছিল, তোমরা খেয়াল করো নাই। হঠাৎ প্রিন্সিপাল স্যার রুমে এলো, সাথে হাবিবার আব্বু। আমি ভাবতে পারছি না তুই এমন একটা কাজ করবি। এখন আমরা আপনার মেয়েকে 1 মাসের জন্য বরখাস্ত করতে চাই। প্লিজ স্যার, আমাকে বরখাস্ত করবেন না। 1.5 মাস পর ফাইনাল পরীক্ষা। তোমার আব্বুর সাথে কথা বলা হয়ে গেছে, আমি কিছু করতে পারবো না। স্যার ওনাকে একটা সুযোগ দেন, আমি চাই না আমার জন্য কেউ কলেজ থেকে 1 মাসের জন্য বরখাস্ত হোক। দেখিছো দেখিছো, তোমার নামে এগুলো সুপারিশ করছে। এটা অসম্ভব। প্লিজ স্যার আপনি একটু চেষ্টা করুন। তুই যাকে আঘাত করছিস সে তোকে বাঁচানোর চেষ্টা করেছে। আচ্ছা ঠিক আছে হাবিবা, তোমার নামে আর কোনো অভিযোগ যেন না আসে। ওকে। ক্লাস শেষ করে ক্যাম্পাসে এসে আমি আর রাফি একটা বেঞ্চে বসে আড্ডা দিচ্ছি। সাগর, তোর সাথে হাবিবা কথা বলতে চায়। কেন, কি কথা বলতে চাস? সরি, আমি ইচ্ছে করে ফেলে দেই নাই। আচ্ছা, আমি কিছু মনে করি নাই, আমি তো গরিব মানুষ, গরিবদের কখনো আঘাত লাগে না। আমি আবারও সরি বলছি। আমরা কি বন্ধু হতে পারি? আপনি গরিবদের সাথে মজা করছেন? সাগর, আমরা সবাই মিলে বন্ধু হতে চাই। সাগর রাজি হয়ে যায়, এমনিতেই আমরা সবাই তো ক্লাসমেট। আচ্ছা, আমরা আজ থেকে ফ্রেন্ড। তুই আমাকে আপনি করে বলবি না। তোর ফোন নাম্বার দে আমার কাছে। আমার কোনো ফোন নেই, একটা ফোন ছিল বাড়িতে রেখে এসেছি, সামনের মাসে ফোন কিনবো। ওকে। চল, এটা আমার দেরি হয়ে যাচ্ছে, ম্যাচে ফিরে কাজে যেতে হবে। আমি তোকে বাড়ি নামিয়ে দেব, আমার সাথে চল। তার কোনো প্রয়োজন নেই,
হাবিবা আর ইভা কোনো কথা না শুনে আমাকে জোর করে গাড়িতে তুলে ম্যাচের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না হাবিবা এর মধ্যেই ভালো হয়ে গেল কি করে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে কিছু বিশ্রাম নিয়ে রেডি হয়ে দোকানে এলাম। এখন কেমন আছিস? গতকালের চেয়ে ভালো আছি। আমি দোকানের ভেতরে ঢুকে কাজ করতে শুরু করলাম। ভাই আমাকে 2 কেজি চিনি দেন আর কফি দেন 200 গ্রামের। আচ্ছা, আমি চিনি আর কফি এনে খরিদ্দারকে দিলাম। বিল কোথায় দিব? ক্যাশ কাউন্টারে বিল পরিশোধ করুন। সন্ধ্যার দিকে দোকানে হাবিবা এলো। সাগর, আমাকে আইসক্রিম দে তো। আচ্ছা, আমি এখনই নিয়ে আসছি। আর কিছু লাগবে তোর? আমার কিছু লাগবে না। হাবিবা চলে যাওয়ার পর ম্যানেজার আমার কাছে এলো। ম্যানেজার ভাই আমার কাছে বলল, কি রে, তোর সাথে হাবিবা ভালো ব্যবহার করছে, কারণ কি? ভাই আমরা একসাথে পড়াশোনা করি, আমার নাকের অবস্থা হাবিবাই করেছে। এইবার বুঝলাম তোর সাথে ভালো আচরণ করার কারণ। ঠিকমতো কাজ করতে থাক। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। রাতে মেসে ফিরে এলাম। সাগর, আন্টি ফোন করেছিল, তোর সাথে কিছু কথা বলবে। ও, এই নে ফোনে কথা বল। আমি নীলের কাছ থেকে ফোন নিয়ে বাড়িতে ফোন দিলাম। কেমন আছিস? অনেক ভালো আছি। কি জন্য ফোন করছিলে? তোর তো খোঁজ খবর পাওয়া যায় না। একটা ফোন ছিল, সেটা বাড়িতে রেখে চলে গেছিস। সমস্যা নেই, আমি একটা ফোন কিনে নেব। এই এবার মাঠ থেকে কিছু টাকা উপার্জন হয়েছে, তোর আব্বু বলেছিল একটা ফোন কিনে দিবে। এখন দেওয়ার দরকার নেই। তখন আব্বু কথা বলতে শুরু করলো। আমি কিছু জানি না, আমি কিছুদিন পর কিছু টাকা পাঠিয়ে দিব, আর তুই দোকানের বেতনের টাকা মিলে একটা ভালো ফোন কিনিস। আচ্ছা, এখন রাখছি। পারলে একটু বাড়িতে থেকে ঘুরে যাস। আমি ফোন রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে শুরু করলাম। পড়া শেষ করে নাস্তা করে কলেজে এলাম। আজ একটু খুশি খুশি লাগছে। আগামীকাল বেতনের টাকা দিয়ে একটা ফোন কিনবো। সে তো ভালো। এর মধ্যে এবার হাবিবা এসে হাজির হলো। কি খবর তোদের? আমরা ভালো আছি, চল সবাই ক্লাসরুমে যাওয়া যাক। তারপর আমরা সবাই মিলে ক্লাস শেষ করে যার যার গন্তব্যে পৌঁছে গেলাম। পরের দিন সকালে কলেজে এলাম। ইভা, আমাকে একটু সাহায্য করবি? কি সাহায্য লাগবে তোর? আসলে আমি একটা ফোন কিনবো। আমি তেমন ফোন সম্পর্কে বুঝি না, তুই যদি একটু সাহায্য করতিস। ওকে চল। ও হ্যাঁ, এই ধর তোর টাকা। এটা কিসের টাকা? আমার চিকিৎসার পেছনে যে টাকা খরচ হয়েছিল সেই টাকা। এটা দেওয়া লাগবে না, আমরা তো বন্ধু, তাই না? কিন্তু কোনো কিন্তু না, চল তোর জন্য ফোন কিনতে চাই। আমরা চারজন মিলে এক মোবাইলের শপে এলাম। মামা, একটা মোবাইল দেখান। কেমন দামের মধ্যে ফোন লাগবে? 5,000 টাকার মধ্যেই দেখান। এত কম দামের ফোন আমাদের দোকানে নেই, সব 10,000-এর অধিক রয়েছে। তাহলে আমাদের কিছু করার নেই। সাগর, চল অন্য দোকানে দেখি। মামা, আপনি মোবাইল দেখান, আমরা মোবাইল নেব। না, আমার কাছে এত টাকার ফোনের বাজেট নেই। 10,000 টাকা চলে গেল, আমাকে 10 দিন না খেয়ে থাকতে হবে। তোর কাছ থেকে আমি টাকা চেয়েছি? ওরা একটা ফোন পছন্দ করলো, আমি অর্ধেক টাকা দিয়ে দিলাম আর বাকি অর্ধেক হাবিবা দিল। এত চিন্তা ভাবনা বন্ধ কর, এখন বাড়িতে ফিরে যেতে হবে। আমি আমার পকেট থেকে সিম কার্ড বের করে মোবাইলে লাগালাম। দে তোর ফেসবুক আইডি অন করে দিই, আরও কিছু সেট করে দিই। আচ্ছা, আমি হাবিবার কাছে ফোন দিলাম। হাবিবার সব কিছু সেট করে দিল। এটা আমার নাম্বার, সেভ করে দিয়েছি। তারপর আমরা আড্ডা দিতে দিতে ফিরে এলাম। আমি মেসে এসে বাড়িতে ফোন দিলাম। ফোন কিনেছিস? তুমি এই নাম্বারে আজ থেকে ফোন দিবে, এটা আমার নাম্বার। ঠিক আছে। আমি ফোন রেখে দিলাম। গোসল করে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রেডি হয়ে দোকানে এলাম। এইভাবেই কেটে গেল অনেক দিন। এখন আর হাবিবা আমার সাথে খারাপ ব্যবহার করে না। মাঝে মাঝে আমরা চারজন মিলে কোথাও আড্ডা দিতে যাই। হাবিবার সাথে ফোনে কথা বলা শুরু হয়, কখনো ফেসবুকে, আবার কখনো কলের মাধ্যমে কথা হতে থাকে। হঠাৎ একদিন হাবিবা আমাকে প্রপোজ করে বসলো। এটা অসম্ভব, তোর সাথে আমার যায় না, তুই আমার চেয়ে অনেক ভালো কাউকে পাবি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আমি জানি তুই গরিব, কিন্তু তুইও তো মানুষ। আমি তোর কাছে অনেক আশা করে এসেছি। তা হয় না, আমি শুধুমাত্র ভালো বন্ধু। আমি কিছু জানি না, তুই আমাকে ভালোবাসবি এটাই জানি। আমাকে ভুল বুঝিস না, এসব আমার দ্বারা হবে না।
তখন হাবিবা এসে আমাকে জোরে ধরে কাঁদতে শুরু করলো। আমি হাবিবাকে ছাড়িয়ে দিয়ে একটা থাপ্পড় দিয়ে বললাম, প্লিজ তুই আমাকে একা থাকতে দে। হাবিবা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে নাস্তা শেষ করে কলেজে আসছি। মাঝপথে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে ইভা বের হয়ে এলো। তুই এখন আমার সাথে যাবি, কোথায় যাব? গেলেই দেখতে পাবি। আমি আর ইভা গাড়িতে উঠে পড়লাম। গাড়ি হাবিবাদের বাড়িতে এসে রাখলো। ইভা, তুই আমাকে হাবিবাদের বাড়িতে নিয়ে আসলি কেন? ভিতরে গেলে বুঝতে পারবি। চল এখন ভেতরে যাওয়া যাক। আমি আর ইভা হাবিবাদের বাড়ির ভেতরে ঢুকলাম। হঠাৎ সোফার দিকে তাকিয়ে দেখি। আমি অবাক হয়ে গেলাম। আব্বু আম্মু এখানে কি করছে? আমি তখন বললাম, তোমরা এখানে কি করছো? হাবিবার আব্বু আমাদের এখানে নিয়ে এসেছে। কি জন্য নিয়ে এসেছে বলবে তো? তখন হাবিবা বলে উঠলো, আমি বলছি তোর বিয়েতে এসেছে। আমার বিয়ে? হাবিবা এইসব কি ফান করছিস? আমি কোনো ফান করছি না, আমি আব্বুর সাথে তোর কথা বলছি। এতেই আব্বু রাজি হয়ে গেল। কিন্তু এনাদের কোথায় পেলে? তোর ফোন নাম্বার নিয়েছিলাম, এর মধ্যে হাবিবার আব্বু এলো। কি সাগর, বিয়েতে রাজি তো? আমি বিয়েতে রাজি না, আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। সেটা আমি দেখব। প্লিজ আমাকে বিয়ে করতে বলবেন না। হাবিবা শুধু আমার বন্ধু, এছাড়া কিছু না। আন্টি আপনি কিছু বলেন, আমার মা নেই, আজ থেকে আপনি আমার আম্মু। মা আমি কি বলবো? আপনি একটু বোঝান ওকে, আমি ওকে ছাড়া বাঁচবো না। সাগর তুই রাজি হয়ে যা, হাবিবা কিন্তু অনেক জেদি। ঠিক আছে, আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। এখন সাগরের মতামত নিলে ভালো হয়। প্লিজ বাবা, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আমি হাবিবার সব ইচ্ছা পূরণ করছি। বাবা তুই রাজি হয়ে যা। সবার জোড়াজুড়িতে আমি অবশেষে রাজি হয়ে গেলাম। 2 দিন পর তোমাদের বিয়ে। আমি আর কোনো কথা না বলে চুপচাপ হাবিবাদের বাড়ি থেকে বেরিয়ে এসে ম্যাসে এলাম। কিরে তোকে এমন লাগছে কেন? আমি বুঝতে পারছি না কি করব। আমার বিয়ে হাবিবার সাথে। কি তুই কি পাগল হয়ে গেছিস? ওর সাথে বিয়ে? সবার জোড়াজুড়িতে রাজি হয়েছি, সবাইকে ডেকে দাওয়াত দিলাম। আমরা এখনো বিয়ে করতে পারলাম না, তুই আমাদের আগে বিয়ে করছিস? আমার কিছু বলার নেই। বুঝতে পারছি তোকে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আমরা বাড়িতে বললেও বিয়ে দিচ্ছে না। আমি একটু হাসলাম। আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে দোকানে এলাম। কি খবর ভাই, ডুবে ডুবে জল খাচ্ছিলে? ভাবলে আমি জানতে পারবো না? ভাই আমি কিন্তু বুঝলাম না। হাবিবার সাথে তোর সম্পর্ক ছিল, তার জন্য তোদের বিয়ে হচ্ছে। আমার কোনো বিয়ে করার ইচ্ছা নেই, কিন্তু জোর করেই বিয়ে দেওয়া হচ্ছে। আব্বু আম্মুকে নিয়ে এসেছে হাবিবা। আচ্ছা কাজ কর। আমি দোকানের ভিতরে ঢুকে কাজ করতে শুরু করলাম। কাজ শেষে মেসে ফিরে এলাম, তখনই হাবিবা ফোন এলো। কি করো এখন? দোকান থেকে মেসে এসে শুয়ে আছি। আব্বু আম্মু কোথায়? আমাদের বাড়িতে আছে, খাইছো? না, একটু পর খেতে বসবো। আগামীকাল আমার সাথে দেখা করবে। আমার কলেজ আছে। বিয়ের পর কলেজ দিয়ে কি হবে? সকালে আমি তোমার জন্য তোমার মেসের সামনে অপেক্ষা করব। চেষ্টা করব। আরও কিছু কথা বলে ফোন রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ফোনে মেসেজের শব্দে। ফোনে হাত দিয়ে দেখি হাবিবা মেসেজ দিয়েছে, শুভ সকাল, তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এসো। আমি বুঝতে পারছি না মেয়েটা কি চায় আমার কাছে। আমার সাথে কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো? তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এসে দেখি হাবিবা দাঁড়িয়ে আছে। এত দেরি করলে কেন? এমনি দেরি হয়ে গেল। চলো আমরা এখন যাই। কোথায় যাব? আমাদের বিয়ের মার্কেট করতে। রাফি আর ইভা আমার জন্য অপেক্ষা করছে। দূর, ভালো লাগে না। আমি আর হাবিবা একটা রিক্সা নিয়ে মার্কেটে এলাম। বিয়ের শপিং করে একটা রেস্টুরেন্টে এসে বসলাম। অবশেষে তোদের বিয়ে হচ্ছে, আমি কখনো ভাবতে পারিনি। অনেক ভালো হয়েছে তাই না? আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো। আমার খাওয়া শেষ, চলো বাড়িতে ফিরতে হবে। আমি আর হাবিবা একটা রিক্সায়, আর ওরা দুজনে আরেকটা রিক্সায় আসছে। তুমি আমাকে ভালোবাসো? চুপ করে রইলাম। কি হলো, কথা বলছো না কেন? আগামীকাল বাদে তোমার সাথে আমার বিয়ে, তুমি আমাকে ভালোবাসো না? আমি তো মহা বিপদে পড়ে গেলাম। আমি চিন্তা করে বললাম, ভালোবাসি। একদিনের মধ্যে আমাদের সম্পর্কে আরও গভীর হতে থাকলো। বিয়ে দিন আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল।
বাসর রাতে আমি হাবিবার রুমে ঢুকলাম। আমি হাবিবার পাশে বসতে যাব, তখন হাবিবার যা বলল আমি এই কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি এই তাকিয়ে আছিস কেন? আমার কথা তোর কানে যায়নি? তুমি এসব কি বলছো? আমি বুঝতে পারছি না। তুই ভাবলি কি করে আমি তোর মতো ফকিরকে বিয়ে করে সংসার করব? আমি তোকে বিয়ে করছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। তোর জন্য আমার আব্বু আমাকে থাপ্পড় দিয়েছিল, সেই দিন নিয়ত নিয়েছিলাম তোর জীবন আমি ধ্বংস করে দেব। তাই বলে বিয়ে করে প্রতিশোধ নিতে হবে? আজ থেকে তুই আমার কথা মতো উঠবি বসবি, আমি তোকে তিলে তিলে জীবন ধ্বংস করে দিব। চুপ, তুই একটাও কথা বলবি না। আমি জানতাম তুই কিছু একটা করবি, আমি কখনো ভাবিনি এইভাবে। যা, আমার ঘুম লাগছে, তুই মেঝেতে বিছানা পড়ে শুয়ে পড়। আমি এত সুন্দর বিছানা থাকতে মেঝেতে ঘুমাতে পারবো না, পারলে তুই নিচে ঘুমা। কি বললি তুই? আমি নিচে ঘুমাবো? আমার বাড়িতে আমাকেই বলছিস নিচে ঘুমাতে? আমি হেসে বললাম, এটা তোর বাড়ি কি করে হলো? আজ থেকে একটা তোর বাপের বাড়ি, আর আমার বাড়ি সেটা তোর নিজের বাড়ি। কি? আরে তুই জানিস না, বিয়ের পর বাবার বাড়ি কোনো নিজের বাড়ি হয় না? আমি এইসব কিছু মানি না, তুই নিচে ঘুমিয়ে পড় গিয়ে, এখন আমার ঘুম পাচ্ছে। আমি বেডে উঠে একপাশে শুয়ে পড়লাম। হাইবার রাগে রাগে একটা মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লো। আমাকে প্রতিশোধ নিতে বিয়ে করে নিজেই ভুল করছিস, পরে বুঝতে পারবি আমি কি চিনিস। চলে ঘুম থেকে উঠে দেখি হাইবার গোসল করে রুমে এসেছে। এই কুত্তার বাচ্চা, তুই এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? লুইচ্চা কোথাকার বদমাইশ! আমি যদি কুত্তার বাচ্চা হই তাহলে তুই আমার বউ, তাহলে তুই রাতে আমাদের মাঝে কিছু হয়নি, কিন্তু তুই গোসল করছিস কেন? চুপ, সকালে গোসল না করলে সবাই সন্দেহ করবে। আর শোন, আমাদের মাঝে বর বউয়ের সম্পর্ক নেই, এটা যেন কেউ না জানতে পারে। আমি কিছু না বলে চুপচাপ বেড থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কাজের লোক এসে নাস্তা করতে ডাকলো। আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। আমি যাব না, তোমরা আমাকে রেখে যাবে। আজ থেকে তুমি এখানে থাকবে, আমার সাথে ব্যবসা দেখাশোনা করবে। কিন্তু আমার পড়াশোনার কি হবে? বিআই সাহেব, কথা হয়েছে পড়াশোনা আশাপাশি ব্যবসা দেখাশোনা করবি। কোনো কিন্তু না, আব্বু তো বলছে পড়াশুনো করতে। আমরা বিকেলের দিকে বাড়িতে রওনা দিব। আমিও তোমাদের সাথে যাব। নতুন বউ বাড়িতে যাবে না তাই কখনো হয়? আমি হাবিবাইকে চোপ টিপ দিলাম। আচ্ছা, তোমরা সবাই বিকেলের দিকে রওনা দাও। লোকজন কি বলবে? মেয়েকে শ্বশুরবাড়ি নিয়ে গেল না। কিন্তু আপু। কোনো কিন্তু নেই, এখন থেকে রেডি হয়ে নে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনাকে কিছুর ব্যবস্থা করতে হবে না। ঠিক আছে। আমি মনে মনে বললাম, বুঝবে এবার, কত ধানে কত চাল। বিকেলের দিকে সবাই মিলে বাস স্ট্যান্ডে এলাম। তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? আমরা বাসে যাব? হ্যাঁ, আমরা বাসে যাব। তোর বাপের মতো তোর বরের টাকা নেই। আমি বাসে যেতে পারবো না, আমি আব্বুকে ফোন দিয়ে গাড়ি পাঠিয়ে দিতে বলছি। তোর বরের যতটুকু সামর্থ্য আছে আমি তাই করছি। বাসে ওঠ বলছি, বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমি যাব না। আমি হাবিবাকে কোলে তুলে বাসে নিয়ে বসলাম। চুপ করে থাকবি, কোনো আওয়াজ করলে লাথি দিয়ে ফেলে দেবো। আমি জানালায় বসবো। আমি হাবিবাকে জানালার সিট ছেড়ে দিলাম। হাবিবা চুপচাপ বসে রইলো। বাস ছেড়ে দিল। হাবিবা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো আমার কাঁধে। পরের দিন ভোরে বাস এসে পৌঁছালো। হাবিবা ওঠ, আমরা চলে এসেছি। আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম। বাহ, অনেক সুন্দর গ্রাম। আম্মু, আমাদের এখান থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগবে? 5 মিনিট হাঁটলেই আমাদের বাড়ি চলে আসবে। আচ্ছা। সবাই মিলে হাঁটতে হাঁটতে বাড়িতে এলাম। এটা আমাদের বৌমা, আমার খুব পছন্দ হয়েছে। হাই ভাবি, আমি আপনার একমাত্র ননদ, আমি হলাম নিধি। সবাই মিলে হাবিবাকে রুমে নিয়ে গেল। আমার বউ এসেছে শুনে পাড়ার লোকজন বউ দেখতে এলো। হাবিবা, তোমাকে সবাই দেখতে এসেছে, একটু বাইরে চলো। কি আছে আমায় দেখার? তোদের গ্রামের সবার কি কোনো কাজ নেই? গ্রামে নতুন বিয়ে হলে সবাই নতুন বউ দেখতে আসে। ওকে, যাচ্ছি। হাবিবাকে নিধি বাইরে নিয়ে এলো। আমি চুপচাপ বসে আছি। হাবিবা সবার সাথে হেসে হেসেই কথা বলছে, মনে হচ্ছে সবাইকে আপন করে নিয়েছে। বিকেলে নিধি আমার কাছে এলো। ভাইয়া,
ভাবি বলছিল আমাদের গ্রাম একটু ঘুরতে চায়। তো আমি কি করব? আমি ভাবিকে নিয়ে যাব। আমি আর আমার বান্ধবীরা সাথে থাকবে। নিয়ে যা, কিন্তু তোর ভাবির সাথে কোনো ফাজলামি করবি না, ওকে? খেয়াল রাখবি। ওরা সবাই ঘুরতে চলে গেল। আমি আমার কিছু বন্ধুদের সাথে দেখা করতে এলাম। কি রে, তোর অবস্থা কি? ভালো। তুই আমাদের সবার আগে বিয়ে করতে পারলি? ইচ্ছে করলো বিয়ে করে ফেললাম, তোরাও বিয়ে সেরে ফেলতে পারিস। ভাবি এখন কোথায়? গ্রামে ঘুরতে গেছে। চল আমরা সবাই মিলে একসাথে ঘুরে আসি। আচ্ছা চল। আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে গ্রাম ঘুরতে বের হলাম। কিছু দূর যাওয়ার পর হাবিবার সাথে দেখা। নিধি, তোমার ভাইকে বলো আমি নৌকায় চড়বো। আমি শুনছি তুমি একা যাবে কেন? আমরা সবাই মিলে নৌকা চড়বো। আমরা সবাই মিলে নৌকা চাললাম। তারপর সন্ধ্যার সময় বাড়িতে আসার সময় মাঝপথে খেজুরের গাছ পড়লো। নিধি, তোরা ভাবিকে নিয়ে বাড়ি যা, আমরা একটু পর আসছি। তোমরা কি করবে? খেজুরের রস নিয়ে বাড়িতে যাব তাড়াতাড়ি করে। বাড়িতে যা রাত হয়ে এসেছে, তাছাড়া প্রচুর ঠান্ডাও পড়ছে। হাবিবাকে নিয়ে ওরা বাড়িতে চলে গেল। কিরে, খেজুরের রস চুরি করার চিন্তা করছিস নাকি? হারামজাদা, তোর বাপের কি গাছ আছে যে ওখান থেকে পেড়ে আনবো? চুরি করে বউকে খাবো, এটা ভাবতেই কেমন লাগছে। আবির, আজ কাকাকে দেখলাম খেজুর গাছ কাটতে যেতে। আরে আমার মনে ছিল না। চল আমাদের গাছ থেকে রস পেড়ে নিয়ে যাব। আবিরদের গাছের নিচে এলাম। গাছে উঠবে কে? আমি উঠছি, যতই হোক ভাবি তো আমার। আমি মনে মনে বললাম, তোদের ভাবি যে কি জিনিস বুঝতে পারছিস না, আমি জানি সেটা। কিরে ওঠ। আবির গাছে উঠে খেজুরের রস পেড়ে নিচে আনলো। আমরা তিনজন মিলে রস খেয়ে ভার আবার ঠিক মতো করে বসে দিয়ে এলাম। একবার রস নিয়ে বাড়িতে এলাম। কিরে, তোরা রস কোথায় পেলি? সত্যি করে বল। চাচি, বিশ্বাস করো, এটা আমাদের গাছের রস। ঠিক আছে, বিশ্বাস করলাম। তোর আব্বু বাড়িতে এলে বলেছিল বৌমার জন্য খেজুরের রস পরে আনতে। ভালোই তো হলো। আমি গ্লাসে করে রস নিয়ে রুমে এলাম। হাবিবা একা একা বসে আছে। এনে খেজুরের রস। আমি এসব খাই না, আমার ভালো লাগে না, আমি বাড়িতে যাব। বাড়িতে যাবি মানে? এটা তোর বাড়ি এখন থেকে। রস খেয়ে নে, টাটকা রস গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। আমি জোর করে খাই দিলাম। তুই এটা কি করলি? হাবিবা মনে মনে বলতে শুরু করলো, বাহ, দারুণ খেতে। আমারও খেতে ইচ্ছে করছে, কিন্তু হারামিটা অন্য কিছু মনে করবে। আরেক গ্লাস দেই? আমি খাবো না বললাম না। আমি গ্লাসে রস ঢেলে রেখে বাইরে এলাম। আমরা বাড়িতে গেলাম, সকালে দেখা হবে। আচ্ছা। রাতের খাওয়া দাওয়া সেরে রুমে এসে দেখি গ্লাস ফাঁকা। তুই এমন করে তাকিয়ে আছিস কেন? মেয়ে মানুষ কখনো দেখিসনি? এমনি তাকিয়ে আছি। আমি বেডের পাশে শুয়ে পড়লাম। তুই নিচে ঘুমা, আমি উপরে ঘুমাবো। আমি পারবো না, তুই পারলে নিচে ঘুমিয়ে পড়। হাবিবার আগের আগে আমার পাশে শুয়ে বলো। হাবিবা ভাবতে শুরু করলো কি করে প্রতিশোধ নেওয়া যায়। প্রতিশোধ নিতে পারছে না, উল্টো আমার উপর প্রতিশোধ নিচ্ছে। আমাকে আরো ভাবতে হবে কি করে শাওরের উপর প্রতিশোধ নেব। হাবিবা এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। হাবিবা এখনো ঘুমিয়ে আছে। ঘুমানো অবস্থায় হাবিবাকে অনেক মায়াবী লাগছে। হঠাৎ হাবিবার চোখ খুলে তাকালো। এই এই, তুই আমাদিকে এই তাকিয়েছিলি কেন? এমনি দেখছিলাম আমার বউটা কেমন করে ঘুমাচ্ছে। কে তোর বউ? তুই ভাবলি কি করে আমি তোকে স্বামী হিসেবে মেনে নিব? নবাবজাদি ঘুম থেকে উঠে বাড়ি ঝাড়ু দিয়ে গিয়ে। কি? আমি বাড়ি ঝাড়ু দেব? আমাকে দেখে তোর কাজের লোক মনে হয়? তোকে দেখে মনে হয় রাজকন্যা। এই যে ঝাড়ু, এবার সারা বাড়ি ঝাড়ু দে। তখন আম্মু রুমে এলো। সাগর, বৌমার হাতে ঝাড়ু কেন? দেখো না আম্মু, আপনার ছেলে আমাকে ঘুম থেকে উঠিয়ে জোর করে ঝাড়ু দিয়েছে আর বলছে সারা বাড়িতে ঝাড়ু দিতে। কি? তোর এত বড় সাহস? বৌমা, ঝাড়ুটা দাও তো। আমি রুম থেকে দৌড়ে বের হয়ে এলাম। আম্মু, আপনার ছেলে আমাকে একদমই দেখতে পারে না, আমাকে শুধু বকা দেয়। আচ্ছা, হয়েছে তোর ব্যবস্থা। তুমি বেড থেকে উঠে হাত মুখ ধুয়ে নাও, তোমার নাস্তা দিচ্ছি। আচ্ছা। হাবিবা হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসলো। ভাবি, ঢাকা দেখতে কেমন? অনেক বড় বড় দালান কোঠা। তুমি আমার সাথে যাবে। এই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না।
আমি তোমাকে ওখানে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। ভাইয়া রাজি হবে না। তোমার ভাইকে রাজি করানোর দায়িত্ব আমার ওপর। আম্মু, আমি নিধিকে নিয়ে যেতে চাই। তাই বলে কি হয় মা? আমি এসব কিছু জানি না। আমি নিধিকে নিয়ে যাব, তার কিছুদিন পর তোমাদের এখান থেকে নিয়ে যাব। তাহলে অনেক ভালো হবে। এই দিনের পর আমি আর হাবিবা ঢাকায় ফিরে এলাম। নিধিকে নিয়ে এসেছে হাবিবা। আমি কোনো কথা বলতে পারিনি। আব্বু আম্মুর সামনে আমি দোকানে এলাম। আমি ভাবলাম তুই আর কাজে আসবি না। ভাই, আমি গরিব মানুষ, আমার শ্বশুর ধনী, কিন্তু আমার কি করার আছে? লোক জানে, খারাপ কিছু ভাববে তো। আমার কিছু যায় আসে না। আমি কে বলছিল ব্যবসা সামলাতে? তোর ইচ্ছা কি করবি সেটাই। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কাজ শেষ করে শ্বশুর বাড়িতে এলাম। কোথায় ছিলি এতক্ষণ? আমি দোকানে কাজে ব্যস্ত ছিলাম। তুই চাইলে আমি কালকে মেসে ফিরে যাব। মেসে ফিরে যাবি মানে? আমি ঘর জামাই হিসেবে থাকতে পারবো না। তুই আমাকে খেলার পুতুল মনে করিস? খেলা শেষ হয়ে গেল, ফেলে দিলাম। তাছাড়া তুই কি? আমি তোকে যেমন নাচাবো তেমনই নাচতে বাধ্য। তুই নিধিকে কেন নিয়ে এসেছিস? নিধি তো এখন থেকে আমার হাতিয়ার। তুই এত খারাপ, আমাদের মাঝে নিধিকে নিয়ে আসলি? নিধি তোর কি ক্ষতি করছে? নিধির কোনো ক্ষতি করিনি। যদি তুই আমার কথা না শুনিস তাহলে নিধির ক্ষতি হবে। আমি চুপচাপ বসে এলাম। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। নিচে গিয়ে ঘুমা। আজ থেকে তুই নিচে ঘুমাবি। আমি হাবিবার কথা মতো নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। আমি ভাবতে পারছি না হাবিবার নিধিকে নিয়ে কি করতে চায়। আমি ভাবতে ভাবতে ঘুমে গেলাম। এদিকে হাবিবা মনে মনে বলছে কাজ হয়েছে। এখন থেকে নিধির ক্ষতির কথা বললেই সাগর আমার সামনে বিড়াল হয়ে থাকবে। আমি প্রতিশোধ নিতে পারবো। আমার বোন নেই, নিধি আমার বোনের মতো। আমি অতটাও খারাপ না। আমি শুধু তোর উপর প্রতিশোধ নেব, এসব ভাবতেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করছি। শ্বশুর আব্বা বলে উঠলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। আজ বড় একটা প্রজেক্ট উপস্থাপন করতে হবে। আমি চুপ করে রইলাম। কি হলো? কোনো কথা বলছো না কেন? তাড়াতাড়ি নাস্তা শেষ করে রেডি হয়ে নাও। তোমরা বের হলে আমি নিধি বের হব। নিধিকে নিয়ে কোথায় যাবে? নিধিকে স্কুলে ভর্তি করিয়ে আমি মার্কেটে যাব নিধির জন্য শপিং করতে। আমি কোনো কথা না বলে চুপচাপ রুমে এসে রেডি হয়ে নিলাম। আমি জানি হাইওয়ে এখন কেন এই সব তুললো। তারপর নিচে এসে আমি আর শ্বশুর আব্বা অফিসে চলে এলাম। ভাবি, আমি কি এখন রেডি হয়ে নিব? কিছুক্ষণ পর হাবিবার নিধি বাড়ি থেকে বের হয়ে একটা বড় স্কুলে এলো। তোমাদের কি চাই? স্যার, আমি আমার ননদকে এই স্কুলে ভর্তি করতে চাই। কোন শ্রেণীতে ভর্তি করাবে? 10ম শ্রেণীতে ভর্তি করতে চাই। 10ম শ্রেণী ভর্তির সময় পার হয়ে গেছে। তাছাড়া আমাদের স্কুলে সিট খালি নাই। একটু চেষ্টা করে দেখেন, হয়ে যাবে। আমাদের কাছে ভর্তির কাগজপত্র আছে। বললাম তো হবে না, কথা কানে যায় না। ভাবি থাক না, অন্য স্কুলে ভর্তি হব। তুই চুপ থাক। স্যার, আপনি আমাকে চেনেন না? আমি কে? কে তুমি? তোমাকে চিনতে হবে। আমার আব্বু রহমান সাহেব। আমি চাইলে কি করতে পারি জানেন? আমার বাবার টাকায় এই স্কুল চলে। সরি মা, তোমাকে আমি চিনতে পারিনি। তোমার আব্বু আমাদের স্কুলে অনেক অনুদান প্রদান করে। রহমান সাহেব আমাকে ফোন দিয়ে বলেছিল তার মেয়ে ননদকে ভর্তি করাবে। আমাদের একটাই সিট ছিল। আমি চিনতে না পেরে এমন করেছি। তুমি তোমার আব্বুকে কিছু বলো না। আমি কিছু বলবো না। নিধিকে শুধু ভর্তি করে নেন। আচ্ছা, পেপারগুলো দাও। কিছুক্ষণের মধ্যেই ভর্তির কাজ মিটিয়ে হাবিবার নিধি মার্কেটে এলো। এদিকে আমি অফিসে এলাম। সবাই শোনো, আজ থেকে আমার জামাই আমার সাথে অফিসে দেখাশোনা করবে। সপ্তাহে 3 দিন অফিস করবে আর বাকি 4 দিন পড়াশোনার কলেজ যাবে। আব্বা, আমি তো অফিসের কাজ বুঝতে পারবো না। স্যার, আপনাকে চিন্তা করা লাগবে না। আমরা সবাই আমাকে কাজ শিখিয়ে দেব। কোনো কাজের সমস্যা হলে আমাকে বলবে, আমি তোমাকে বুঝিয়ে দিব। এখন মিটিংয়ে চলো সবাই। আমরা সবাই মিলে মিটিং রুমে এলাম। আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন দ্বিতীয়বার কোনো কাজে হাত দেওয়া না লাগে। স্যার, এটা আমাদের সাথে ডিল হয়েছে, আমরা যেন তাদের কাজ ভালোভাবে সম্পূর্ণ করি। আমাদের অফিসে কোনো যেন বদনাম না হয়। জামাই বাবা, তুমি কিছু বলবে? হ্যাঁ, তার সাথে আমাদের প্রত্যেকে
নিজের কাজ মনে করতে হবে। আপনার সবাই এই অফিসের অংশ, নিজের দায়িত্বে পালন করতে হবে। কাজে ভুল হলে কোম্পানি নয়, নিজেদের গায়ে লাগবে। বাহ স্যার, সুন্দর বক্তব্য। আমরা আপনার সাথে একমত। ঠিক বলেছো তুমি। আমি চাই তুমি নতুন প্রজেক্ট দায়িত্ব নাও। কিন্তু আমি তো নতুন, আমি কি পারবো? স্যার আপনি পারবেন, আমরা আপনার সাথে আছি। আমি তো আছি, কোনো ভয় নেই। তুমি এই পেপারে সাইন করো। আচ্ছা, আমি সাইন করে দিলাম। প্রজেক্টের দায়িত্বে নিয়োজিত হয়ে মিটিং শেষ করে বাইরে এলাম। স্যার আসুন, আমি আপনার রুমে দেখিয়ে দিই। ওকে চলুন। আমি রুমে এসে চেয়ারে এসে বসলাম। তারপর কিছু নাস্তার জন্য অর্ডার করলাম। স্যার আমি মনি, আমি এই অফিসের পিয়ন। যা কিছু লাগবে আমাকে বলবেন। এই নিন আপনার নাস্তা। ধন্যবাদ আপনাকে। অফিস শেষ করে বাড়িতে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিধিকে ডাকলাম। ভাইয়া কি বলবি বল। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে আমি তোকে গ্রামে রেখে আসবো। না, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি স্কুলে ভর্তি হয়েছি আর ভাবি আমাকে অনেক কিছু কিনে দিয়েছে। ও, নিধি চলে গেল। আমি ছাদে এসে আম্মুর কাছে ফোন দিলাম, কিন্তু ফোন ব্যস্ত বলছে। কিছুক্ষণ পর ফোন ঢুকলো। কেমন আছিস? ভালো। তার আগে বলো, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে? বৌমা ফোন করেছিল, আমি বৌমার সাথে কথা বলেছিলাম। নিধিকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়েছে। এই সব আমার শরীর কেমন আছে খোঁজ খবর নিচ্ছিল। ও আচ্ছা, তাহলে রাখছি। আমি ফোন কেটে দিলাম আর ভাবতে শুরু করলাম, হাইবার নিজে থেকে আম্মুর কাছে ফোন দিয়েছে। আমার তো বিশ্বাস হয় না। হাইবার সবাইকে দেখতে পায়, কিন্তু আমাকে সহ্য করতে পারে না। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে বেডে শুয়ে পড়লাম। তখন হাইবা এসে দিল একটা লাথি। এই কুত্তার বাচ্চা, আমার বেড থেকে উঠ বলছি। তোর সাহস তো কম নয়। ওই, তুই আমাকে লাথি মারলি কেন? জানিস না স্বামীকে লাথি মারলে পাপ হয়? কিসের স্বামী? আমি তোকে স্বামী হিসেবে মানি না। নিচে বিছানা করে ঘুমা গিয়ে। উপরে ঘুমায় না, নিচে অনেক ঠান্ডা লাগে। লাগলে লাগুক, যা বলছি ফকিরের বাচ্চা। তুই কি ফকির বউ? আমি নিচে বিছানা পেতে শুতে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল বিদ্যুৎ চমকানোর শব্দে। তার সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি বেডের উপর তাইকে দেখি হাইবা ভয়ে দলা হয়ে আছে। কি দেখছিস? আমি বিদ্যুৎ চমকালে খুব ভয় পাই। তখন একটা বিদ্যুৎ চমকানো। হাইবা লাফ দিয়ে আমার কাছে এসে পড়লো। তোর শরীর কেন কাঁপছে? উপরে চল, আমার খুব ভয় পাচ্ছে। আমি কোনো চিন্তা না করে বেডে শুয়ে পড়লাম। হাইবা আমাদের মাঝে কোল বালিশ দিল। কখন যে ঘুমিয়ে পড়ছে মনে নেই। চলে ঘুম থেকে উঠতে যাব, কিন্তু কি আমি নড়াচড়া করতে পারছি না। আমি চোখ মিলে দেখি হাইবা আমাকে জোরে ধরে ঘুমিয়ে আছে। আমি চুপচাপ শুয়ে পড়লাম। হঠাৎ করে দেখলাম হাইবার চোখ মেলে তাকালো আমার দিকে, সাথে সাথে ছেড়ে দিল। আমি ইচ্ছা করে জড়িয়ে ধরিনি, বিদ্যুৎ চমকানোর শব্দে ভয়ে জড়িয়ে ধরছি। তোকে জড়িয়ে ধরতে আমার বয়ে গেছে। থাক, দিনের বেলায় বাঘ নেই আর রাতের বেলায় মেও মেও করিস। তুই বললি তুই? আমি বেড়াল? তুই কি? তুই একটা খাটাস। সকাল সকাল তো শুরু হয়ে গেল, সারাদিন ঘ্যান ঘ্যান করবি। আমি তাড়াতাড়ি করে বাথরুমে ঢোকে ফ্রেশ হতে চলে গেলাম। আমার মনে হয় আমি তোকে গলা টিপে মেরে ধরি। আমি ফ্রেশ হয়ে বের হলাম। নে, এবার আমাকে গলা টেপে ধরে মেরে ফেল। তোকে আমি তিলে তিলে মারবো। এই কথা বলে হাইবা বাথরুমে ঢুকলো। কিছুক্ষণ পর হাইবা ফ্রেশ হয়ে এলো। নিধির পড়াশোনা করছে তো। এইসব তোকে না ভাবলেও চলবে। নাস্তার টেবিলে চল, আব্বু এতক্ষণে চলে এসেছে। আমি আর হাইবা নাস্তার টেবিলে এলাম। হাবিবা, নিধিকে স্কুলে ভর্তি করালি, কিন্তু একটা ভালো কোচিং সেন্টার ভর্তি করাতে হবে। সেটাই ভাবছি। বাড়িতে বসে পড়াশোনা করতে পারবে একা একা। তুই জামাইয়ের কথা শুনিস না? নিধিকে একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি করে দিয়ে আসবি। তোমার চেনা জানা কোনো কোচিং সেন্টার থাকলে সেখানে দাও। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে রেডি হতে লাগলাম। অফিসে যাব, কিন্তু তেমন জামা প্যান্ট নেই। দুইটা আছে একটু নতুনের মতো। জামা প্যান্ট পরে আমি আর শ্বশুর আব্বা গাড়ি করে অফিসে রওনা দিলাম। আমি তো স্কুল ঠিক মতো চিনি না, আমি কি যাব? তোর কোনো চিন্তা নেই, আমি আছি। তোর স্কুল আর আমার কলেজ এক জায়গায়। গাড়িতে করে যাব আর গাড়িতে ফিরবো। যা, এইবার রেডি হয়ে নে। আচ্ছা। তারপর রেডি হয়ে চলে গেল। এদিকে আমরা অফিসে চলে এলাম। ম্যানেজার সাহেব, আমাদের কাজ কেমন চলছে? স্যার ভালো চলছে। ওকে। আমি আমার রুমে এসে অনেকগুলো ফাইল দেখতে শুরু করলাম।
কিছু ফাইলে ভুল আছে, আমি সঠিক করে দিলাম। কাজ করতে করতে দুপুর পার হয়ে গেল। আমি ক্যান্টিন গিয়ে সবার সাথে খাওয়া দাওয়া সেরে শ্বশুরের কাছে এলাম। তুমি কিছু বলবে? আব্বা, আমি নিজের চোখে প্রজেক্টের কাজ কেমন চলছে দেখতে চাই। প্রজেক্ট দেখার পর আমার ছুটি লাগবে। তোমার ইচ্ছা, তুমি ছুটি চাচ্ছ কেন? এটা তোমার অফিস, তুমি যখন খুশি তখন আসবে। তা হয় না আব্বা। আচ্ছা, ছুটির পর কোনো কাজ আছে? একটু মার্কেটে যেতাম কিছু কেনাকাটার জন্য। ওকে। আমি রুম থেকে বের হয়ে এলাম, অফিসের গাড়ি নিয়ে কাজ দেখতে এলাম। রহিম ভাই, আপনার কাজ কেমন চলছে? ভালোই হচ্ছে, চলুন আমি আপনাকে ঘুরিয়ে দেখাই। চলুন। আমি কাজ দেখে গাড়ির কাছে এলাম। স্যার চলুন। আপনি অফিসে চলে যান, আমার কাজ আছে। আমি একেবারে বাড়িতে ফিরবো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। আমি রাফিকে ফোন দিলাম। তোর তো খোঁজ পাওয়াই যায় না। হাবিবাকে দেখলাম আজ কলেজে আসতে। একটু কাজে ব্যস্ত। তুই কেমন আছিস? আর কোথায় আছিস? দোকানে আছি। থাক, আমি আসছি। আমি একটা রিক্সা নিয়ে রাফিকে নিয়ে মার্কেটে এলাম, তখন শ্বশুর আব্বা ফোন এলো। তুমি তো চলে গেলে, আমার মনে ছিল না তোমার কাছে টাকা নেই। টাকা নিয়ে গেলে না? আব্বা, আমার কাছে কিছু টাকা আছে, এতেই কেনাকাটা হয়ে যাবে। আচ্ছা। আমি আর রাফি মার্কেটে জামা প্যান্ট দেখছি, হঠাৎ ইভা দেখলাম। তুই এখানে কি করছিস? আমার জন্য মার্কেট করতে এসেছি। আমি হাবিবার নিধি। ও আচ্ছা, সাগরের জামা কাপড় পছন্দ করে দে। আমি করতে পারবো না, হাবিবাকে বল। কি হয়েছে? তুমি এখানে কি করছো? তেমন জামা কাপড় নেই, তাই কেনাকাটা করতে এসেছি। তারপর হাবিবা একটা জামা প্যান্ট পছন্দ করলো। আমি ক্যাশ কাউন্টারে বিল পরিশোধ করে এলাম। আপনার 15,000 টাকা বিল হয়েছে। কিছু কম নেন। ছাড় দিয়ে 15,000 টাকা হয়েছে। আমি পকেট থেকে বের করে দেখি 10,000 টাকা আছে। এই টাকায় আমার চলতে হবে। যদি এই টাকা খরচ করি, আমি কি করব সারা মাসে? কি হয়েছে? বিল দাও। আমার কাছে টাকা কম পড়ছে। আমি দিচ্ছি। তোমার কাছে আবার কবে টাকা থাকলো? থাক, দেওয়া লাগবে না। আমি কিছু জামা কাপড় বাদ দিচ্ছি। তার কোনো দরকার নেই। হাবিবা সব বিল পরিশোধ করলো। আমি কিছু বললাম না। জানি বলে কোনো লাভ নেই। একটা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া সেরে আমি বিল পরিশোধ করে বাড়িতে এলাম। নিধি, যা তো রুমে গিয়ে পড়াশোনা কর। রেজাল্ট খারাপ হলে খবর আছে। আচ্ছা। তোর কোচিং সেন্টারে কি করে যাবি? ভাবি ড্রাইভারকে বলেছে আমি যখন খুশি গাড়ি নিয়ে বের হতে পারবো। তাছাড়া আমাকে একটা গাড়ি দিবেও বলেছে। আচ্ছা। আমি ভাবলাম নিধিকে সব কিছু দিচ্ছে, কিন্তু আমি কিছু বললেই আমার উপর নির্যাতন শুরু। হঠাৎ হাবিবা এসে আমাকে বললো, খেতে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কে আমাকে উদ্ধার কর। যা, আমি আসছি। আমি খাওয়ার টেবিলে এলাম, একটা চেয়ার টেবিলে টেনে বসলাম। কাল আমাদের অফিসের এই প্রজেক্ট নিয়ে কিছু উপস্থাপন করতে হবে। আচ্ছা। কি হলো? তুমি কি ভাবছো? কই কিছু না। আমি খাওয়া দাওয়া সেরে রুমে না গিয়ে সোজা ছাদে এলাম। ছাদে এসে একটা চেয়ারে বসে রাস্তায় কোলাহল দেখছি। মানুষ ছুটে চলে এক জায়গা থেকে অন্য জায়গায়। অনেক রাত পর্যন্ত ছাদে বসে রইলাম। ছাদ থেকে নেমে দৌড়ে সামনে এসে দেখি রুমের ভেতর থেকে দরজা লাগানো। আমি দরজা ধাক্কা দিলাম বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু হাবিবা দরজা খুললো না। আমি ফোন দিলাম। কি হয়েছে? তুই দরজা ধাক্কা দিচ্ছিস কেন? আর এত রাতে আমার ফোন দিয়েছিস কেন? আমি রুমের ভেতরে যাব, আমার ঘুম পাচ্ছে। যেখানে ছিলিস সেখানে ঘুমা গিয়ে। আমি দরজা খুলবো না। তুই যদি আর একবার বিরক্ত করিস তো খবর আছে। কিন্তু আমি কোথায় ঘুমাবো? হাবিবা কিছু না বলে রাগে রাগে ফোন কেটে দিল। আমি নিচে এসে সোফায় শুয়ে পড়লাম। প্রচুর ঠান্ডা পড়ছে, আমার কাছে কিচ্ছু নেই। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো শ্বশুর আব্বার ডাকে। তুমি এখানে ঘুমিয়ে আছো কেন? আসলে আব্বা, রাতে বেলায় পানি খেতে এসেছিলাম তো সোফায় বসে পানি খাচ্ছিলাম, হঠাৎ ঘুমিয়ে পড়ছি। যাও ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রাতে কেমন ঘুম হলো? মজা নিচ্ছিস আমার সাথে? রাতে ঠান্ডায় জমে গেছি। বাহ, খুব ভালো হয়েছে। গরিবদের শীত বলে কিছু নেই দেখিস না? এত শীতেও তারা রাস্তায় ঘুমিয়ে পড়ে। আমি গরিব, এটাই আমার পরিচয়। শোন, মানুষের টাকা থাকলে কিন্তু সুখী হয় না। আমি সুখ টাকা দিয়ে কিনবো। আমার বাপের টাকা আছে। এত অহংকারী হওয়া ভালো না।
টাকা তোমার আব্বুর আছে, কিন্তু তোমার বরের ততটুকু সামর্থ্য নেই। তুই আমার কিসের স্বামী? আমি তোকে মানি না। আমি যা বলবো তাই করবি। থাকিস তো ঘর জামাই। আমি কিছু না বলে নাস্তার টেবিলে এলাম। এভাবে কেটে গেল কয়েক মাস। হাবিবার জন্মদিন চলে এলো, সারা বাড়ি সাজানো হলো। কিরে, আর কত সাজাবি? দেখা যাক বাড়ি কতদূর সাজানো যায়। এইদিকে একটু ফুল দিয়ে সাজালে অনেক সুন্দর লাগে। আচ্ছা, আমি আর রাফি ফুল সাজানো শেষ করলাম। রাতের দিকে হাবিবা কেক কাটলো। আবু, হাঁ করো। আমাকে কেন? জামাইকে আগে দে। তুমি খাও। তারপর তার হাবিবা তার আব্বুকে খাই দিল। হাবিবা এক এক করে সবাইকে খাই দিল, কিন্তু আমাকে দিল না। আমি কিছু মনে করিনি। এটা কি হলো? তোকে কেক দিল না? আরে আমি কেক খাই না, এই জন্য আমাকে খেতে দেয়নি। তুমি আত্মীয় স্বজনদের খাওয়ার দিকে একটু খেয়াল করো। আচ্ছা, আমি লোকজনকে খাই দিলাম। পার্টি শেষ করে আমি খেতে বসলাম। ভাইয়া, ভাবি তোকে ডাকছে। তোর ভাবি কোথায় আছে? ছাদে আছে। আচ্ছা তুই যা, আমি একটু পরে যাচ্ছি। আমি খাওয়া দাওয়া সেরে ছাদে এলাম। আসছে এখন। আই কুত্তা, তোকে কখন আসতে বলছি? আমার ক্ষুধা লেগেছিল, তাই খেতে বসেছিলাম। ফকির তো এমন ভালো ভালো খাবার চোখে দেখে না, দেখলেই খেতে চায়। এই নে, এটা খা। কি এটা? বিহার খেতে অনেক ভালো লাগে। এটা তুই কখনো চোখে দেখিস নাই। আমি এইসব খাবো না। হাবিবা আমাকে জোর করে অর্ধেক খাইয়ে দিল। খেতে ভালো না, আমি কোনো দিন খাইনি, একটু খেয়ে দেখি। হাবিবা অর্ধেক খেয়ে নিল। আমি নেশা আসক্ত হয়ে পড়লাম। নেশার ঘরে বলতে শুরু করলাম, তুমি আমাকে এমন কষ্ট দাও কেন? তোমাকে কষ্ট দিতে আমার ভালো লাগে। তুমি আমাকে কোলে নিয়ে চাঁদ দেখাবে। আমি তোমাকে কোলে তুলে চাঁদ দেখিয়ে রুমে এলাম। চলো না, আমরা স্বামী স্ত্রী হয়ে যাই। আমি হাবিবাকে জোরে ধরে আসি। যা দুষ্টু, তোমার মুখে কিছুই আটকায় না। আমি লাইট নিভিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে চিল্লাচিল্লির জন্য ঘুম ভাঙলো। কুত্তার বাচ্চা, তুই আমার সাথে কি করছিস? সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে কিছু নেই। শেষ পর্যন্ত তুই আমাকে... রাতে কি হয়েছে আমার মনে নেই। আমার গায়ে কাপড় কোথায় গেল? আমি জানি না, আমি বিশ্বাস হচ্ছে না তুই আমার এত সর্বনাশ করলি। হাবিবা দিল আমাকে একটা লাথি। সোজা পড়ে গেলাম বেডের নিচে। সেখানে জামা কাপড় পেলাম, তাড়াতাড়ি পরে নিলাম। তুই রাতের বেলা যদি আমাকে জোর করে মদ না খাওয়াইতি, এমন হতো না। আমি কি জানতাম তুই আমার এত বড় ক্ষতি করবি? আমি তোর কি ক্ষতি করেছি? আমি তোর স্বামী। এই কথা বলে হাবিবা এসে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে শুরু করলো। আমি আজকেই ডাক্তারের কাছে গিয়ে কথা বলবো। আমি তোর মতো অমানুষের বাচ্চা চাই না। প্লিজ কিছু করিস না, তুই যা বলবি আমি তাই শুনবো। এক্ষুনি তুই বাড়ি থেকে বের হয়েছ, আমাকে মুক্তি দে। আমি রুম থেকে বের হয়ে এলাম। আসার সময় দরজার শ্বশুর আব্বার সাথে দেখা। আমি কারোর কথা কানে না নিয়ে নিধিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলাম। ভাইয়া, কি হয়েছে? তুই আমাকে এইভাবে নিয়ে আসলি কেন? আমি ঘর জামা হিসেবে থাকতে পারবো না, তুই চুপচাপ আমার সাথে চল। শহরে অনেক খোঁজাখুঁজি করে একটা বাসা পেলাম। তারপর আব্বু আম্মুকে বাড়ি থেকে আসতে বললাম। কিছুদিনের মধ্যে একটা ভালো চাকরি জোগাড় করে নিলাম। এর মধ্যে শ্বশুর অনেক অনুরোধ করছে বাড়িতে ফিরতে, কিন্তু আমি আর ফিরবো না। এদিকে কিছুদিন পর হাবিবা ডাক্তারের কাছে এলো। পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি আপনি মা হতে চলেছেন। আমি এই বাচ্চা নেব না। আপনি 3 মাস পর আমাদের কাছে আসেন, তখন আমরা বাচ্চা নষ্ট করব। ওকে, 3 মাস পার হয়ে গেলে আমি কোনোদিন হাবিবার খোঁজ নেইনি। হাবিবার সাথে আব্বু আম্মুর সাথে কথা হয়। বাচ্চা নষ্ট করার সময় চলে এলো। তুই এটা কি করতে চাইছিস? আমি কি করছি বল? আঙ্কেল বলল তুই নাকি বাচ্চা নষ্ট করতে চাস। দেখ, সাগরের সাথে মিটিয়ে নে। না, আমি বাচ্চা নষ্ট করব না। দেখ না, আমার দুষ্টু বাবুটা আমাকে লাথি মারছে, রাতে আমাকে জ্বালাতে থাকে। ওমা, তাই নাকি? ভালো করেছিস। বাচ্চা নষ্ট করলে কিন্তু আল্লাহ তোকে ক্ষমা করবে না। আমি নিজেকে সবসময় কাজের মধ্যেই ডুবে রাখি। অনেক কষ্টের পর একটা ভালো চাকরি জোগাড় করা কম সহজ উপায় না। রাতের খাওয়া দাওয়া টেবিলে বসে আছি। অনেক দিন হলো বৌমার সাথে রাগারাগি করেছিস, এখন মিটমাট করে নিলেই হয়। দেখো আম্মু, হাবিবার কথা আমার সামনে বলবে না। তুই তো কিছুই বলিস না,
কি হয়েছে তোদের দুইজনের মধ্যে? আমাদের কেউ ওই বাড়িতে যেতে দিস না। ভাই জানিস আমার না একটা ভাইপো হবে। তো আমি কি করব? সারাদিন কাজ শেষে বাড়িতে এসেও শান্তি নেই। বৌমাকে একটুও দেখে আসিস আমরা। খবরদার ওই বাড়িতে যাবে না। আমি ভাত না খেয়ে উঠে চলে এলাম রুমে। আমি হাবিবাকে ভালোবাসি, কিন্তু তার অহংকারের জন্য আমি বলতে চাই না যে মা তার নিজের বাচ্চাকে নষ্ট করার কথা বলে। তাকে আমি সহ্য করতে পারি না। তখন রাফের ফোন এলো। কি রে, কেমন আছিস? এই তো ভালো আছি, তোদের খবর কি? চলছে কোনো রকম। পরীক্ষার সময় এসে গেছে। দেখলাম তো, কাল গিয়ে ফর্ম পূরণ করে আসবো। ঠিক আছে। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেডি হয়ে নাস্তা শেষ করে বাড়িতে বের হলাম কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে চলে এলাম। কি অবস্থা তোর? ভালো, তাড়াতাড়ি চল, লাইনে দাঁড়াতে হবে। তখন হাবিবার ইভা এসে হাজির হলো। আমি ওখান থেকে সোজা চলে এলাম। ইভা অনেকবার ডেকেছিল, কিন্তু আমি উত্তর দেইনি। কি রে, তুই এমন করে চলে আসলি কেন? এমনি আমার ভালো লাগছিল না। আমি অহংকারীদের সহ্য করতে পারি না। জানি না তোদের দুইজনের কবে মিল হবে। আমি পরীক্ষার পেপার জমা দিয়ে চলে এলাম বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ ফোন বেজে উঠলো। তাকে দেখি ইভা ফোন দিয়েছে। তুই তখন এমন করে চলে গেলি কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। তুই আজ আমাদের সাথে সন্ধ্যায় দেখা করবি। আমার সময় নেই। আমি কিছু জানতে চাই না। আমি বলেছি তুই আমাদের সাথে দেখা করবি, এটাই ফাইনাল। ইভা ফোন কেটে দিল। আমার এইসব কিছু ভালো লাগছে না। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইভার সাথে দেখা করতে এলাম। তোদের মধ্যে কি হয়েছে আমাকে একটু খুলে বল তো শুনি। আমাদের মধ্যে কি হবে? কিছু হয়নি। ফাজলামি করিস না। তুই বাড়ি থেকে চলে গেলি কেন? হাবিবার সাথে ভালো সম্পর্ক ছিল তোর। দেখ, ওই অহংকারী মেয়ের কথা আমার সামনে বলবি না। আমার সাথে বন্ধুত্ব বিয়ে করছে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। ভালো করে বুঝিয়ে বল তো শুনি। শোন তাহলে, আমি এক এক করে সব কথা ইভার সাথে বললাম। আমি বুঝতে পারছি না, সামান্য থাপ্পড় মেরেছিল তার জন্য তোর উপর প্রতিশোধ নিতে হবে? আসলেও টাকার জন্য অন্ধ হয়ে গেছে। সব তো শুনলি তুই। বল, আমি ওই বাড়িতে কি মুখ নিয়ে যাব? সব দোষ আমার। সেই দিন তোকে জোর করে না নিয়ে আসতাম তাহলে এমন হতো না। আমি তোর জীবন নষ্ট করে দিলাম। আরে দূর, এটা আমার কপালে লেখা ছিল। আমি কিছু মনে করিনি। বেবটা কেমন আছে? বেবি অনেক ভালো আছে। ডাক্তারের কথা মতো চলছে হাবিবা। আচ্ছা, আমি উঠি, আমার কাজ আছে। ওকে। আমি রেস্টুরেন্টের বাইরে এসে একটা রিক্সা নিয়ে বাড়িতে এলাম। আমি তোর খাবার বাড়ছি, এসে খেয়ে যা। আমি বাড়ি থেকে খেয়ে আসছি, তোমরা খেয়ে নাও। আমি রুমে এসে শুয়ে পড়লাম। আমার শ্বশুর মাঝে মাঝে আমার কাছে ফোন করে খোঁজ খবর নেয়। সবার সাথে হাবিবার কথা হয়, কিন্তু আমার চুরি করে। এভাবে কিছুদিন চলে গেল। হঠাৎ একদিন আমি অফিসে কাজ করছি, তখন শ্বশুর আব্বার ম্যানেজার ফোন এলো। স্যার, আপনি এখনই ইবনে সিনা হাসপাতালে চলে আসেন। বড় স্যারের হার্ট অ্যাটাক করেছে। আমি এখনই আসছি। আমি অফিস থেকে বের হয়ে সোজা হাসপাতালে এলাম। ডাক্তার, আমার শ্বশুর এখন কেমন আছে? অনেক ভালো আছে। তিনি অনেক চিন্তা করে যার ফলে এটা হয়েছে। আমি কি এখন দেখা করতে পারি? জি, দেখা করতে পারেন। আমি রুমে ঢুকলাম, দেখলাম হাবিবার চোখের পানি। শ্বশুরের পাশে বসে আছে। আমাকে দেখে বাইরে বের হয়ে এলো। আব্বা, এখন কেমন লাগছে? তুমি আসছো বাবা, আমি আর পারছি না। আমি তোমার জীবন নষ্ট করে দিলাম। আব্বা, এইসব কথা কি বলছেন? বাবা, তুমি কি আমার কথা রাখবে? বলেন শুনি, কিন্তু আমাকে বাড়িতে ফিরে যেতে বলবেন না। আচ্ছা, বাড়ি ফিরে আসতে বলবো না। আমি অফিস সামলাতে পারছি না। আমার অনেক বয়স হয়ে গেছে। তুমি অফিসে বসো। তোমার হাত ধরে বলছি। হাত ধরে আমাকে ছোট করবেন না। আমি আপনার কথা মেনে নিলাম। শুনে আমি একটু শান্তি পেলাম। এবার শান্তিতে মরতে পারবো। এসব বাদ দেন, আপনার বিশ্রাম নেন। আমি বাইরে যাচ্ছি। আমি রুম থেকে বের হয়ে এসে দেখি আমাদের বাড়ির সবাই হাজির হয়েছে। হাবিবা আম্মুকে জড়ি ধরে কান্নাকাটি করছে। তোর শ্বশুরকে কেমন দেখলি? আগের চেয়ে অনেক ভালো আছে। তোমরা কি করে জানলে? হচ্ছে থাক, বলতে হবে না। কে বলেছে আমি বুঝতে পারছি। কিছুদিন পর শ্বশুরকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দিলাম। আমি চাকরি ছেড়ে দিয়ে শ্বশুরের কথা মতো অফিস দেখাশোনা করতে শুরু করলাম। এইসব কেটে 2 মাস। হঠাৎ খবর এলো শ্বশুর আব্বা আবার অনেক শরীর খারাপ থাকে, হাসপাতালে নেওয়া হয়েছে।
আমি তাড়াতাড়ি করে হাসপাতালে এলাম। রোগী আপনার সাথে কথা বলতে চাই, রোগীর অবস্থা খারাপ। আচ্ছা, আমি রুমে ঢুকলাম, এসে শ্বশুর আব্বার পাশে বসলাম। ডাক্তার বলেছে আমি বাঁচবো না, তুমি আমার মেয়েকে দেখে রেখো। আমি চাই তুমি আমার মেয়েকে মানুষ বানিও। আব্বা, আমি চেষ্টা করব। কিছুক্ষণ পর শ্বশুর আব্বা মারা গেল। সন্ধ্যার দিকে মাটি দেওয়ার কাজ সম্পন্ন করে আমি বাড়িতে এলাম। আব্বু আম্মু আর নিধি ওই বাড়িতে রয়ে গেল। অফিসে 2 দিনের ছুটি ঘোষণা করে দিলাম। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। খাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য দরজা খুলেছি, তখন দেখি রাফি দাঁড়িয়ে আছে, হাতে টিফিন ক্যারিয়ার। বললাম, তুই এখানে? ভিতরে চল, তারপর বলছি। ও আয় ভিতরে। আমি আর রাফি ভিতরে এসে সোফায় বসে পড়লাম। আম্মু তোর জন্য কিছু খাবার পাঠিয়েছে, সারাদিন তুই কিছু খাইস নাই। ভালো করছিস, আমি বাইরে খেতে যাচ্ছিলাম, তখন তুই চলে এলি। তুই খাবার টেবিলে বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি টেবিলে বসলাম, রাফি খাবার বাড়তে শুরু করলো। এত খাবার আমি একা খেতে পারবো না, তুই আমার সাথে খেতে বস। ঠিক আছে। আমরা দুজন খাওয়া দাওয়া সেরে সোফায় এসে বসলাম। তোর তো কোনো চাকরি নেই, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর চাকরির ব্যবস্থা করতে পারি নাই। থাক, সমস্যা নেই। তুই আমাদের অফিসে একটা চাকরি কর। আমি জানি তোর বাড়ির অবস্থা কেমন। দেখ, তুই এসব কথা বলবি না। তুই এর আগেও বলেছিস তোর শ্বশুরের অফিসে চাকরি করতে, কিন্তু আমি না করে দিয়েছিলাম। আমি কারোর করুণা চাই না। আমি কিছু জানি না, তুই 2 দিন পর অফিসে এসে জয়েন করবি। আঙ্কেলের অবস্থা ভালো না। সেটা ঠিক, কিন্তু কোনো কিন্তু না। আমরা আরও কিছুক্ষণ গল্প করলাম। রাফি বাড়ি চলে গেল। আমি নিধির কাছে ফোন দিলাম। বল ভাইয়া। তোরা খাওয়া দাওয়া করছিস? করেছি। তুই কিছু খাইছিস? শোন, তোর থাক। নিধি বুঝতে পেরে বলল, ভাবিকে জোর করে আম্মু খাইয়ে দিয়েছে। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়, আগামীকাল বাড়িতে চলে আসবি। আমরা বাড়িতে যাব না। ভাবিকে এই অবস্থায় রেখে আব্বু কাউকে বাড়িতে যেতে দেবে না। চুপ, বাড়িতে চলে আসবি। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে হোটেলে এলাম। একটা ছেলে আমার দিকে এলো। ভাই, আপনার কি লাগবে? সকালে নাস্তায় কি কি আছে? রুটি, পরাঠা, ভুনা, খিচুড়ি। আপনাকে কি দেব? ভুনা খিচুড়ি দাও। কিছুক্ষণ পর অর্ডার চলে এলো। আমি খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে বিল পরিশোধ করে বাড়িতে এলাম। দুপুরে খাওয়ার জন্য কিছু রান্না করছি, তখন আম্মুর ফোন এলো। শোন, বলছি এই বাড়িতে এসে খেয়ে যা। বৌমার তো এই অবস্থায় রেখে আমরা বাড়িতে যেতে পারবো না। অসম্ভব, আমি ওই বাড়িতে যেতে পারবো না। আমি দরকার হলে নিজে রান্না করে খাবো। যা ইচ্ছা তাই কর গিয়ে। আমি ফোন রেখে রান্না শেষ করে গোসল করে খেতে বসলাম। খাওয়ার পর রুমে এসে শ্বশুরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাফিদের দোকানে এলাম। রাফি একটা ভালো করে চা দে। ঠিক আছে, কিন্তু তোকে এমন লাগছে কেন? এখন নিজের রান্না নিজেই করতে হবে, বাড়িতে কেউ নেই। চিন্তা করিস না, হাবিবা সহ বাড়িতে চলে আসবে। ও কি করতে আসবে? ওই বাড়িতে একা একা থাকবে কি করে যদি কোনো সমস্যা হয়? বাদ দে এইসব কথা। এভাবে কেটে গেল 2 দিন। আব্বু আম্মু বাড়িতে এসেছে, কিন্তু নিধি ওই বাড়িতে থাকবে হাবিবাকে দেখাশোনার জন্য। আমি অফিসে বসে আছি। স্যার, আসবো? বলুন। স্যার, ম্যাম ফোন করে বললেন তার 2 লাখ টাকার দরকার। ফোন করে বলুন টাকা দেওয়া যাবে না। তাছাড়া টাকা কি করবে? সেটা আমি কি জানবো? আমি যেটা বললাম আপনি সেটাই বলবেন। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। এদিকে হাবিবাদের উকিল দেখা করতে এলো। আঙ্কেল, আপনি কিছু বলবেন? তোমার বাবা সম্পত্তির দলিল করে গেছেন। নিশ্চয়ই আমার নামে করে গেছে। তোমার নামে করে যান নাই। কি? তাহলে কার নামে করেছে? তোমার স্বামীর নামে করে গেছেন। তুমি অফিস থেকে প্রতি মাসে 10,000 টাকা নিতে পারবে, এর বেশি নয়। 10,000 টাকায় আমার কিছু হবে না। আব্বু শেষ পর্যন্ত সম্পত্তি আমার নামে না করে বদমাইশটার নামে করে গেল। আমার কিছু করার নেই। তোমার আব্বু এই দলিল করে গেছে, আমি এখন চলি। ভাবি, আপনি এখন কাঁদছেন কেন? আব্বু আমাকে পথে নামিয়ে দিয়ে গেছে, এখন তোমার ভাইয়ের টাকায় চলতে হবে। তাতে কোনো সমস্যা নেই, ওটা তো আপনার টাকা। জানি তো, 2 লাখ টাকা চেয়েছিলাম ম্যানেজারের কাছে, কিন্তু তোমার ভাই না করে দিয়েছে। ভাইয়াটা অনেক জেদি। আপনি ভাইয়াকে বললেই টাকা দিয়ে দিবে।
আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো না। তুমি পড়তে চাও, আমি একটুও একা থাকবো। এখন কি করব জানি। আমি সাগরের সাথে কি করছি, আমি ওকে সহ্য করতে পারি না। হাবিবা কান্না কাটে শুরু করলো। এভাবে কেটে গেল অনেক দিন। হাবিবার বাচ্চা হওয়ার সময় এলো। হাবিবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আম্মু আমাকে ফোন করে বলল, তুই একটু হাসপাতালে তাড়াতাড়ি চলে আয়, বৌমাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি যেতে পারবো না, আমার অফিসে অনেক কাজ আছে। আমি ফোন রেখে দিলাম। পিয়নকে ডাকলাম। স্যার, আমাকে কি জন্য ডেকেছেন? রাফিকে এখনই আমার রুমে আসতে বলো। পিয়ন চলে গেল। কিছুক্ষণের মধ্যে রাফি এলো। হ্যাঁ বল। তুই আমার গাড়ি নিয়ে সোজা হাসপাতালে চলে যাবি। হাবিবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তুই যাবি না? দেখ, এখনো রেগে থাকিস না। আমার কাজ আছে, তুই তাড়াতাড়ি যা। এই কিছু টাকা নিয়ে চলে যা। রাফি চলে গেল। আমি কাজ বন্ধ করে চুপচাপ বসে রইলাম। হাবিবাকে দেখতে ইচ্ছে করছে, আমার বাচ্চা কেমন হয়েছে দেখতে। এর মধ্যে রাফি হাসপাতালে এসে শুনলো হাবিবার ছেলে হয়েছে। আব্বু আমাকে ফোন দিল। তোর ছেলে হয়েছে? ভালো, আমি রাফির কাছে টাকা পাঠিয়েছি, হাসপাতালের সবাইকে মিষ্টি কিনে দাও। আচ্ছা। আমি ফোন রেখে দিলাম। তাহলে ম্যানেজার এলো। স্যার, আপনার ছেলে হয়েছে। অফিসে সবাই মিষ্টি খেতে যাচ্ছে। আপনি মিষ্টি নিয়ে আসার ব্যবস্থা করুন, তারপর সবাইকে মিষ্টি দেবেন। ওকে স্যার। আমার ইচ্ছে করছে দৌড়ে হাসপাতালে গিয়ে আমার ছেলেকে দেখে আসি। আমার মনটা শুধু ছেলের কাছে পড়ে আছে। আমি অফিসে বসে থাকলাম না, তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে শুধু হাসপাতালে এলাম। আমি কি হাসপাতালে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। আমি অনেক খুশি হয়েছি তুই আসছিস। আমার ছেলে কেমন আছে? অনেক ভালো আছে, তুই রুমে গিয়ে দেখে আয়। না, আমি যাব না। তুই আমার ছেলেকে একটু বাইরে এনে দে। তোকে ভেতরে যেতে কি হচ্ছে? বেবি ভাবির পাশে শুয়ে আছে। তুই চুপ থাক ইভা, তুই আমার কাছে এনে দে না। ওকে, যাচ্ছি। কিছুক্ষণ পর আম্মু আর ইভা রুম থেকে বের হয়ে আমার কাছে এলো। আমার ছেলে কোথায়? তুই ভিতরে না গেলে তোর ছেলেকে এখানে নিয়ে আসবো না। আম্মু, আমি দেখেই চলে যাবো, আমার অফিসে অনেক কাজ পড়ে আছে। আমার কিছু করার নেই। আব্বুকে দেখছি না। আব্বু আর রাফি ভাইয়া মিষ্টি আনতে গেছে। তুই ভেতরে যা, ভাবি অনেক বদলে গেছে এই কয় মাসে। দেখ সাগর, তুই ওকে ক্ষমা করে দে। তোর ছেলে হয়েছে, তার জীবন নষ্ট করিস না। দেখ বাবা, আর অশান্তি করিস না, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে তোর সাথে খারাপ ব্যবহার করে। কে বলছে ওর কষ্ট হচ্ছে? আমার জীবনটা তো নষ্টই করে দিয়েছে। তুই বৌমার সাথে কথা বল বাবা। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ ভেতর থেকে কান্নার আওয়াজ সব শুনতে পেলাম। এক দৌড়ে রুমে এসে হাবিবার পাশ থেকে আমাদের ছেলেকে কোলে তুলে নিলাম। কান্না বন্ধ করলো, আমার কোলে উঠলো। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? আমি দেখো চলে এসেছি। আমি বাচ্চাকে নিয়ে বাইরে এখানে ওখানে ঘুরে বেরিয়ে হাবিবার পাশে শুয়ে দিয়ে চলে আসবো। তখনই, কোথায় যাচ্ছ? আমি তোমার ছেলেকে একা বড় করতে পারবো না। তাহলে আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে যাই। তোমার বড় করার দরকার নেই, তুমি আমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিলে। আমি আমার বাচ্চাকে দেবো কেন? আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি। সেই দিন আমি রাগে রাগে বলেছি। তুমি আমার দিকে ফিরে দেখো। ভালোবাসা? প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে এখন বুঝতে পারছি আমাদের বাচ্চার ভালোর জন্য আমরা এক হয়ে যেতে পারি না। আমি তোমার পায়ে পড়ি। আমি ঘুরে হাবিবার দিকে তাকালাম। হাবিবা আমাকে জোরে ধরে কাঁদতে শুরু করলো। তুমি আর আমার ছেলে ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। কি হলো, তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? তখনই সবাই রুমে এলো। ভাইয়া, ভাবিকে ক্ষমা করে দে। সাগর, আমি তোর কাছে কোনোদিন অনুরোধ করব না, তুই ওকে ক্ষমা করে দে। হাবিবা ভুল বুঝতে পারছে, এই জন্য তোর কাছে ক্ষমা চাইছে। দেখ বাবা, কোনো মানুষ যদি অন্যায় করে হাত ধরে ক্ষমা চায় তাহলে কিন্তু ক্ষমা মাফ হয়ে যায়। ঠিক আছে, ক্ষমা করে দিলাম আমার ছেলের দিকে চেয়ে। এরপর কোনো ভুল করলে তার কোনো ক্ষমা নেই। হাবিবা আর কোনো ভুল করবে না, কি হাবিবা, তাই তো? আমি আর কোনো অন্যায় করব না। আমি আবার আমার ছেলেকে কোলে তুলে নিলাম। তারপর সবাই মিলে নাম রাখলাম আদিউর রহমান আদি। আমাদের মাঝে আবার ভাব হয়ে গেল। কিছুদিন পর হাবিবাকে বাড়িতে আনলাম, নিজের ভাড়া করা বাড়িতে। দেখ বাবা,
এটা অনেক ছোট বাড়ি, আমাদের সমস্যা হচ্ছে এই বাড়িতে। বলছিলাম কি, তোর শ্বশুর বাড়ি ওইভাবে ফেলে রেখে বাড়িতে চল। বৌমা ভয়ে কিছু বলছে না। আমরা আগামীকাল ওই বাড়িতে যাব। বাড়ির মালিকের সাথে কথা বলে এই বাড়ি ছেড়ে দিয়েছি। ভালো করছিস, আমি সবাইকে বলে দিচ্ছি সবাই জিনিসপত্র গুছিয়ে রাখে। আমি রুমে এসে দেখি হাবিবা পাশে আদি নেই। আমার ছেলে কোথায়? বাবা এত দরদ! আমার যখন আদি পেটে ছিল তখন কোথায় ছিলে? নিধি নিয়ে গেছে? তখন ছিল, আমি খোঁজ খবর নিতাম। মিথ্যে কথা। কবে নিয়েছো আমার খোঁজ? আসলে তোর খবর নাই, আদের খবর নিতাম। ভালো করছো। জানো, আদি পেটে থাকতে আমাকে শুধু পেটে লাথি মারতো। কি বদমাইশ! একদম আমার ছেলেকে বদমাইশ বলবে না, নিজে তার চেয়ে বেশি বদমাইশ। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। কিছুক্ষণ পর নিধি আমার কাছে আদিকে দিয়ে গেল। কি হয়েছে বাবা, তুমি চুপচাপ আছো কেন? তোমার আম্মুর মতো হয়েছো? সব দোষ আমার। রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে আদিকে মাঝখানে রেখে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়িতে জিনিসপত্রগুলো তুলে দিয়ে হাবিবাদের বাড়িতে এলাম। হাবিবা এবার খুশি, আমরা আজ থেকে এখানেই থাকবো। আমি অনেক খুশি। আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। আই লাভ ইউ বাবুর আব্বু। আই লাভ ইউ টু বাবুর আম্মু। চলতে শুরু করলো আমাদের এক নতুন অধ্যায়। ভালোবাসার কখনো ধনী গরিব দেখে হয় না। ভালোবাসা নিয়ে যারা অভিনয় করে তারা কখনো কাউকে ভালোবাসি নাই।